ডাউনলোড করলাম, আমি ছবিটাকে এডিট করতে চাই, কি কি কাজে লাগবে বুঝেন, আমি সেগুলো বলবো আপনাদের। এই ছবিটাকে ড্র্যাগ করে ফটোশপের ভিতর নিয়ে আসি, এই ফটোশপের এখানে পেস্ট করে দিলাম, ড্র্যাগ অ্যান্ড ড্রপ। আমি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করলাম, এটা এখন এডিটিং মোডে ওপেন হয়েছে, এটা এখন এডিটিং করব। তো এডিটে ফটোশপের অন্যতম খুব বেশি ইউজিং হয় যে টুলটা, সেটা হলো সিলেকশন টুল। ফটোশপের মোস্টলি ইউজ হয় শুধু সিলেকশনেরই টুল আছে প্রায় 10-15টার বেশি এরকম টুল আছে, সেই টুলটা দ্বারা প্রপার ভাবে সিলেক্ট করা পসিবল। তো আমি এখন কি চাই, আমি এই লোগোটা ইউজ করব, বাট এই লোগোতে শুধু এই কি বলে এই ঘরটা থাকবে, আর কোনো কিছু আমার দরকার নাই। তো এখানে যে কোনো কিছু যদি ব্যাকগ্রাউন্ড আপনি শো না করতে চান, আমাদের ওয়েবসাইটে কোথায়, এই যে এখান থেকে দেখাই, দেখেন এখানে আমি একটা লোগো ইউজ করছি CSTC, এই লোগোটা দেখেন সাদা একটা ব্যাকগ্রাউন্ড আছে। তো আমরা কি এই সাদা ব্যাকগ্রাউন্ডটা যদি নাই করতে চাই, বা ব্যাকগ্রাউন্ড থাকবে না, ট্রান্সপারেন্ট স্বচ্ছ শো করবে, তাহলে আমাকে সেটাকে পিএনজি করতে হবে, সেটা পিএনজি করতে হবে। বাট শুধু যে পিএনজি করলেই হবে এটা না, অন্য ফরম্যাটেও আপনার ট্রান্সপারেন্ট সাপোর্ট করে, কিন্তু বেসিক্যালি ইন্টারনেটের সব গ্রাফিক্সের জন্য আমরা পিএনজি ব্যবহার করি। পিএনজির মানে হচ্ছে পিএনজি, পোর্টেবল নেটওয়ার্ক গ্রাফিক্স। এটা একটা গুরুত্বপূর্ণ ফরম্যাট ওয়েব ডিজাইন করতে গেলে। এই যে CSTC, এটা তো আমাদের ডিরেক্টরিতে আছে, আমাদের ডিরেক্টরিতে চলে যাই, এই যে 205, এখানে এই যে লোগো, এটা মেবি দেখে নিই, জি এইটাই। তো এখানে দেখেন সাদা একটা ব্যাকগ্রাউন্ড আসছে, এইটাকে আমি হাইড করতে চাই, ব্যাকগ্রাউন্ডটা থাকবে না। তো আমি কি করলাম, এই লোগোটাকেও ড্র্যাগ করে ফটোশপে ছাড়বো, কিন্তু আমি সরাসরি অন্য যে ফাইল ওপেন করা আছে সেইটাই ছাড়বো না, অন্য একটা জায়গায় ছাড়বো, এই উপরে ছাড়বো, এইটার ভিতর ছাড়লে এইটার ভিতরেই ওপেন হবে। আর যদি নতুন আরেকটা ইমেজ হিসাবে ওপেন করতে চাই তাহলে উপরে ছাড়তে হবে, এই যে উপরে ছাড়লাম, দেখেন এই একটা ফাইল, এই আর একটা ফাইল, একই সাথে দুইটা ফাইল আমি এডিট করতেছি। এই যে CSTC আছে, তো এইটা কিন্তু আছে কি মোডে, এটা আছে জেপিজি মোডে। তো এইটাকে আমি পিএনজি করব এবং শুধুমাত্র লোগোটা থাকবে, পাশের কোনো ব্যাকগ্রাউন্ড থাকবে না, যেমন অন্যান্য সাইটে দেখা যায়, যেটাকে ট্রান্সপারেন্ট লোগো বলে। ট্রান্সপারেন্ট করব কিভাবে, ফার্স্টে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার জন্য একদম আমি কয়েকটা মেথড আছে, আমি আপনাদের কিছু মেথড দেখাই। ফার্স্টে একদম উপরে যে তীর চিহ্ন দেখতে পাচ্ছেন, এটার নাম আছে মুভ টুল। যে কোনো কিছুকে মুভ করার জন্য এটা ব্যবহার করা হয়, যে কোনো কিছু মুভ করার জন্য ব্যবহার করতে হয়। আচ্ছা, তারপর আছে সিলেকশন টুল। আচ্ছা, একটা জিনিস খেয়াল করেন, আমি যখন পিকচারটা ড্র্যাগ এন্ড ড্রপ করলাম, এইখানে ডান পাশে এই যে আমার এখানে খেয়াল করে দেখেন কয়েকটা প্যাটার্ন শো করে, এখানে আরো একটা আছে যেহেতু একটা, এটাকে বলা হয় লেয়ার। একটার উপরে লেয়ার মানে হচ্ছে স্বচ্ছ পর্দা, একটার উপরে আর একটা লেয়ার শো করা যায়। তো আমি যখন এই ছবিটা ড্র্যাগ এন্ড ড্রপ করলাম, দেখেন এটা নাম আসছে ব্যাকগ্রাউন্ড এবং একটা তালার চিহ্ন, এটা এখন ব্যাকগ্রাউন্ড মোডে আছে। এই অবস্থায় আমি অনেক কাজই করতে পারবো না, এটাকে ব্যাকগ্রাউন্ড থেকে আমার লেয়ার বানাইতে হবে। যে কোনো ব্যাকগ্রাউন্ডের উপরে ডবল ক্লিক করলে সেটা লেয়ার হয়ে যায়। আমি ডবল ক্লিক করলাম, এবার এখানে বলছে কোন লেয়ার হবে, ওকে, জিরো নাম দেন না দেন সমস্যা নেই, ওকে, এইটা হয়ে গেল লেয়ার। এবার আমি সিলেকশন টুলে চলে যাই, দেখেন এখন কিন্তু মুভ করতে পারতেছি, আগেরবার কিন্তু মুভ করা যায় নাই, খেয়াল করছেন আশা করি, যে এটা লেয়ার করে নিতে হবে। লেয়ার মানে হলো স্বচ্ছ পর্দা, একটা স্বচ্ছ পর্দা। আমি ধাপে ধাপে আর একটু ক্লিয়ার করব। আচ্ছা, ফার্স্টেই আমাকে ব্যাকগ্রাউন্ড থেকে লেয়ার করে নিলাম। এবার সিলেকশন মোড নিচে দেখেন, এটা হচ্ছে সিলেকশন মোড, তার ভিতরে আছে রেক্টেঙ্গল, ইলিপসিয়াল, সিঙ্গেল রো, মার্কিউ টুল। তো আমি ক্লিক করলাম চারকোনা মানে রেক্টেঙ্গল মার্কিউ সিলেকশন টুল। এবার আমি এখান থেকে এতটুকু সিলেক্ট করে দিলাম। যদি কোথাও এরকম লাগে যে এতটুকু সিলেক্ট করতে হবে, তাহলে আমি এটা ইউজ করব। সাপোজ সিলেক্ট আছে, ডিলিট দিলাম, তার মানে অতটুকু ডিলিট হবে। আশা করি বুঝতে পারছেন। যদি কোনো কিছু আমার গোল করে ডিলিট করতে হয়, সিলেক্ট করতে হবে বা কালার চেঞ্জ করতে হয়, তাহলে আমি এখান থেকে এখানে প্রেস করে ধরে রাখবো, মাউসের লেফট বাটন প্রেস করে ধরে রাখলে আমি এই অপশনগুলো পাবো, না হলে পাবো না। আচ্ছা, ইলিপসিয়াল মার্কিউ টুল নিলাম, এবার আমি এখান থেকে সিলেক্ট করলাম, এই যে এবার আমি এইটুক ডিলিট করব। আশা করি বুঝতে পারছেন, এইভাবে আমি সিলেকশন ইউজ করতে পারবো। আচ্ছা, এরপর আছে ল্যাশো টুল। ল্যাশো টুল আমাদের ওইভাবে যদি চাই ম্যানুয়ালি সিলেক্ট করব, এই ল্যাশো টুল নিলাম, এবার আমি ড্রয়িং করে নিলাম যে এতখানি আমি সিলেক্ট করব, এটার জন্য ইউজ করা হয় ল্যাশো টুল। এবার ডিলিট করলে এতটুকু ডিলিট হবে। আচ্ছা, তারপর আছে ম্যাজিক ওয়ান টুল। এই ম্যাজিক ওয়ান টুল ক্লিক করলে এক জাতীয় যত কালার আছে সব একবার সিলেক্ট হবে। যেমন আমি যদি এইখানে সিলেক্ট করি, দেখেন এইখানে সাদা, এর পাশে সবই সাদা, যতটুকু সাদা আছে সব সাদা একবার সিলেক্ট হবে। দেখেন আমি এখানে ক্লিক করি,
এক ক্লিকে টোটাল যত সাদা আছে সব সিলেক্ট হয়ে গেল। এটাকে বলা হয় ম্যাজিক টুল, ম্যাজিক ওয়ান টুল। ম্যাজিক ওয়ান টুলে এক জাতীয় কালার, সাপোজ এইখানে যদি ক্লিক করে দেখেন, এই যে ক্লিক করলাম, এই এতটুকু এক জাতীয় কালার সব একবার সিলেক্ট হলো। এখানে ক্লিক করলাম, এক জাতীয় কালার সিলেক্ট হলো। ব্লু কালারে সিলেক্ট করলাম, যতটুকু এক জাতীয় ততটুকু সিলেক্ট হয়েছে। এরকম ভাবে সাদায় ক্লিক করলাম, টোটাল সাদাটুকু সিলেক্ট হলো। এখন যদি আমি ডিলিট প্রেস করি তাহলে কি হবে, যতটুকু সাদা আছে ততটুকু ডিলিট হবে। এই ডিলিট প্রেস করলাম, দেখেন সব ডিলিট হয়ে গেছে। আচ্ছা, একটু মুভ করে দেখাই। এই যে সিলেকশন টুল আছে, এবার মুভিং টুল। এবার আমি এটাকে মুভ করি, দেখেন কোনো সাদা ব্যাকগ্রাউন্ড আর নাই, শুধু লোগো আছে আর কিছু নাই। আচ্ছা, এটাকে এখন সিলেকশন মোড এখনো চালু আছে। অন্য একটা সিলেক্টে যদি আরো একটা সিলেক্ট নিয়ে এসে যদি ক্লিক করি তাহলে সিলেকশনটা আনসিলেক্ট হয়ে যাবে। আচ্ছা, আশা করি ক্লিয়ার হয়েছেন। আমি এইটুকু রাখবো না, CSTC এটা আমি রাখবো না, এটা কিন্তু রিমুভ করতে হবে। চাইলে আমরা এই রেক্টেঙ্গল দিয়ে সিলেক্ট করে ডিলিট করে দিতে পারি, এই যে সিলেক্ট। অথবা একদম নিচের দিকে দেখেন আছে এই যে ইরেজার, এটাকে বলা হয় ইরেজার। ইরেজার ক্লিক করলাম, মাউস পয়েন্টার আসলো একটা বড় একটা বৃত্ত। যদি এটা হচ্ছে কতটুকু ডিলিট করবেন ততটুকু। এই যে আমি দেখেন ডিলিট করে দিচ্ছি, এই যে আমি রবারের মতো মুছে দিলাম। এই বৃত্তটাকে ছোট বড় করা যায় সেকেন্ড ব্র্যাকেট দিয়ে। সেকেন্ড ব্র্যাকেট ডানে বা বামের দ্বারা ছোট বড় করতে পারবেন। আশা করি এতটুকু ক্লিয়ার হয়েছেন। আচ্ছা, এখন কিন্তু আমি আবার সিলেকশনে ক্লিক করলাম, এই সিলেকশন। এবার মুভ করি, দেখেন শুধু লোগো আছে আর কিছু কিন্তু নাই। এইবার তাহলে আমি কিন্তু একটা ট্রান্সপারেন্ট লোগো পেলাম, একটা ট্রান্সপারেন্ট লোগো পেলাম। আচ্ছা, লোগো ঠিক আছে, কিন্তু নিচে এখানে অতিরিক্ত জায়গা আছে, এতটুকু তো আমাদের লাগবে না, আমাদের লাগবে শুধু লোগোটুকু লাগবে। তাহলে আমি ইউজ করতে পারি ক্রপ, তাহলে ইউজ করতে পারি ক্রপ টুল। আচ্ছা, আমি আবার সিলেকশন টুল সিলেক্ট করলাম, যতটুকু লোগো আছে যতটুকু জায়গায় ততটুকু সিলেক্ট করলাম, এই এতটুকু জায়গায় লোগোটা আছে। এবার ইমেজ মেনু থেকে আমি ক্রপ, ইমেজ থেকে ক্রপে ক্লিক করলাম, দেখেন অতটুকু আছে, বাদ বাকি কিন্তু আর কিছু নাই। এই যতটুকু লোগো আছে ততটুকু বাদে আর কোনো আইটেম নাই। এইবার আমি এটাকে সেভ করি, আমার এডিটিং ডান। আমি এবার এটাকে সেভ করি, ফাইল থেকে সেভ অ্যাজ, ফাইল থেকে সেভ অ্যাজ, সরাসরি সেভ অ্যাজে ক্লিক করলাম। আমাদের যে ডিরেক্টরিতে এটা ওপেন করছিলাম সেইখানেই দেখেন আছে। তা আমি এটাকে কোন, যদি ট্রান্সপারেন্ট করতে চাই তাহলে কোন এক্সটেনশন দিয়ে আমি সেভ করব নজরুল ভাই? পিএনজি ফাইল। আমাকে এটা অবশ্যই পিএনজি ফাইলে সেন্ড করতে হবে, সেভ করতে হবে। বাট পিএনজি আমি চাইলে কিন্তু জিআইএফ কি ফরম্যাটেও পিএনজি সেভ করতে পারি, এটা একটু অন্য। বাট আমরা সব ক্ষেত্রে পিএনজি ব্যবহার করব ইন্টারনেটের জন্য। অ্যানিমেশনের মতো না, জিএফ একটা অ্যানিমেশন, বাট ওটা দিয়ে আপনি ট্রান্সপারেন্ট করা যায়। আচ্ছা, আমি পিএনজি সিলেক্ট করলাম, এই যে logo.png, সেভ, ফাইলটা কিন্তু সেভ হয়েছে। আচ্ছা, আমার ডিরেক্টরিতে চলে যাই, দেখেন একটা আছে লোগো জেপিজি, আমি এটাকে ওপেন করি, দেখেন পাশে সাদা ব্যাকগ্রাউন্ড আছে। তাই ফটোশপের মাধ্যমে যেটা পিএনজি করলাম এইটা ওপেন করি, এটার পাশে কোনো সাদা ব্যাকগ্রাউন্ড নাই, শুধু লোগো, অনলি লোগো। আশা করি বুঝতে পারছেন। এইবার আমার যে কোডটা আমি ইউজ করেছিলাম ইন্ডেক্স ফাইল, সেখানে এডিট করে দেই, জেপিজি জায়গায় পিএনজি করে দেই। আচ্ছা, এই যে হোম পেজ logo.jpg আছে, আমি এটাকে করে দিলাম পিএনজি, সেভ, এটাকে সেভ করলাম। এবার এটাকে রিলোড করি, দেখেন ট্রান্সপারেন্ট লোগো চলে আসছে। উপরে খেয়াল করে দেখেন, একদম উপরে লোগোটা কিন্তু ট্রান্সপারেন্ট। আশা করি আমরা বুঝতে পারছি। তো এইটুকুর মাধ্যমে আমার কিন্তু ব্যানার যদি লাগে বা কোনো আইটেম যদি লাগে তাহলে আমি এইভাবে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারবো। অনেকে হয়তো এটা জানেন না যে ফ্রিল্যান্সিং এ ফাইবার মার্কেট প্লেসে একটা কাজই এসে যার নাম হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ। শুধুমাত্র ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয়, আর কিছু না। তো ফটোশপের এইটুক টুল যারা জানে তারা ওই ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজ করতে পারে, অনলি ব্যাকগ্রাউন্ড রিমুভ। আপনারা হয়তো বিশ্বাস করবেন না, বাট ইন্টারনেটে রিসার্চ করে দেখতে পারবেন। চট্টগ্রামের এক ভাই আছে, সে freelancer.com এর ফার্স্ট মিলিয়নিয়ার, নামটা আমার মনে নাই। সে কিসের কাজ করে? সে অনলি ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজ করে। তার থেকে বেশি কোয়ালিফাইড আমি মনে করি এখানে অনেক স্টুডেন্ট তার থেকে অনেক কোয়ালিফাইড, বাট সে অনলি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে
ফ্রিল্যান্সারে লক্ষ 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 টাকা কামাইছে শুধু ব্যাকগ্রাউন্ড রিমুভ। তার কাজ এটা, আপনারা ইন্টারনেটে সার্চ দিয়ে দেখেন, চট্টগ্রামের এক ভাই আছে। আচ্ছা, আমরা একটু সামনে যাই। জাহিদ ভাই আমিও তো একটা করতে চাই সেকেন্ড, ব্যাকগ্রাউন্ড রিমুভ, বুঝছেন? জায়গা হয় না তো কই করব? বুঝি নাই। বলছি, আমি একটু ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজ করতে চাই, কোথায় করব বলেন? ফাইবারে করবেন, ফাইবার ফ্রিল্যান্সার। আগে ভাই শিখেন, তারপরে কাজ করা যাবে ইনশাল্লাহ। ভাই ফটোশপের কাজ ভাই বহুত করছি তো, ওই জন্য আমি বললাম আর কি। হ্যাঁ, জি জি জি, ফটোশপের কাজ করে কেউ যদি বলে যে আমি ফ্রিল্যান্সিং কাজ পাই নাই, তাহলে আমি তাকে একদম সরাসরি বলবো বলদ, আর কিছু বলবো না। আসলে বলো ভাই, ওদিকে মন দেওয়ার সময় পাই কই ভাই? আসলে ওইটাই আমি বলি আপনাকে, কারণ চাকরি নেই, ব্যস্ত ভাই। আমি বলি আপনাকে, ওয়েব ডিজাইন করে এর মার্কেট প্লেসটা কঠিন। হ্যাঁ জি ভাই, আপনাকে আর রেকর্ডিং পারমিশন দিয়ে দিছি আমি। আচ্ছা, ওয়েব ডিজাইন করে, এমনকি ওয়েব ডেভেলপমেন্ট করেও কাজ পাওয়াটা টাফ, বাট অ্যামাউন্টটা অনেক বেশি, এটা আমি মানি। বাট গ্রাফিক ডিজাইন করে তার কাজের সেক্টর এত বিস্তারিত, এত বিশাল বড় একটা মার্কেট তার জন্য। আপনি আপনার আশেপাশে এখন যেখানে বসে আছেন, আশেপাশে চোখটা ঘুরান, দেখবেন যা দেখতে পাচ্ছেন সবই কোনো না কোনো গ্রাফিক ডিজাইনের কাজ। কেউ না কেউ ওইটার হাত, গ্রাফিক্সের টাচ আছে। জাহিদ ভাই আপনাদের এখানে গ্রাফিক্স ডিজাইনেরও তাহলে কোর্স করতে হবে। হ্যাঁ, আপনি আমাদের এখানে করেন বা যেখানে করেন, আমি জাস্ট ইন্টারেস্টেড করলাম এই আর কি, গ্রাফিক্স এর কাজ। ভাই আমার ওই যে রেকর্ডিং এর পারমিশনটা একটু দেন সাইদ ভাই। আচ্ছা ঠিক আছে, জি। আমি একটু লেটে জয়েন করছি আজকে, আমার নেটের কানেকশনের প্রবলেম ছিল। ভাইয়া আমারও একটা পারমিশন লাগবে। জি ম্যাডাম, দিয়ে দিছি আপনাকে, দিলাম একবার, সম্ভবত হয়ে গেছিল। ভাই আমারটা পারমিশন মনে হয় দেওয়া হয়নি এখনো। হ্যাঁ পাইছি। আচ্ছা থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে, তো গ্রাফিক্স নিয়ে আমরা পরে আলোচনা করি। গ্রাফিক্স নিয়ে আমরা যা দেখলাম সেটার দ্বারা আমরা কিন্তু বেসিক কনসেপ্টটা বুঝলাম। এটার দ্বারা আপনি অনেক কিছু করতে পারবেন, আরো অনেক কিছু লাগবে। আচ্ছা, আমরা ওয়েব ডিজাইন ক্রিয়েট করলাম, কোথায় করলাম? ওয়েব কোডিং এর মাধ্যমে। বাট আমাকে অনেক সময় এই জিনিসটা করতে হবে ফটোশপে টেমপ্লেট ডিজাইন বা পিএইচডি টু এইচটিএমএল। আমাদের কাছে এটা নতুন, বাট ওয়েব ডিজাইনে একটা কাজ আছে যেটার নাম হলো পিএইচডি টু এইচটিএমএল। তো তখন আমাকে একটা ওয়েবসাইট করতে হবে কিন্তু ফটোশপে। তো আমি ফটোশপে একটা ওয়েবসাইট টেমপ্লেট করাটা বা করতে করতে কি টুলগুলো লাগে, আমরা কিন্তু অলরেডি ব্যাকগ্রাউন্ড রিমুভটা শিখলাম। আমি আরো একটা ট্রিক্স দেখাই দিই আপনাদের। আচ্ছা, এই যে এটার ব্যাকগ্রাউন্ড করা আমাদের কাছে একদমই নাথিং, জাস্ট এই যে সিলেকশন ম্যাজিক ওয়ান টুল, এই যে ক্লিক করলাম, সব সাদা সিলেক্ট হয়ে গেল। ডিলিট প্রেস করলাম, ডিলিট প্রেস করলেও ডিলিটটা কাজ করবে না। কেন কাজ করবে না বলেন তো কেউ আমাকে, শরীফুল ভাই? ব্যাকগ্রাউন্ডে লেয়ার করা হয়নি। আচ্ছা, ব্যাকগ্রাউন্ডে লেয়ার করা হয় না, এটা বেশিরভাগ ক্ষেত্রে আপনি ডিলিট দিলে কাজ হবে না। আচ্ছা, সিলেক্ট করলাম, ডিলিট, এই যে হয়ে গেল। এইবার নিচের এগুলো যদি না লাগে, তো আমি আবার একবার সিলেক্ট চাপ দিই, একবার সিলেক্ট করছি, সিলেক্ট হয়েছে, আবার সিলেক্ট করব, ওটা নান হয়ে যাবে। আচ্ছা, আমি এখানে এই যে ইরেজার আছে, এই যে জাস্ট ড্রয়িংটা মুছে দিলাম। আচ্ছা, এই যে ইমেজটুকু আছে, আমার শুধুমাত্র ট্রান্সপারেন্ট এইটুকু লাগবে, শুধু ট্রান্সপারেন্ট এইটুকু লাগবে, ব্যাস। আমি এইখানে পজিশন সেট করে দিলাম, এইখানে ব্যাটার। এইবার আমি একটা সিলেকশন টুল নিলাম, এইখান থেকে এতটুকু আমার লাগবে, ব্যাস। ইমেজ থেকে ক্রপ, আমি একটা সলিড একটা পিএনজি ফাইল পাইলাম, এটাকেও সেভ করি, ফাইল, সেভ অ্যাজ, ডেস্কটপে house.png। আচ্ছা, এইবার এখানে একটা কথা আছে, যদি আপনি চান এই ফাইলটাকে নেক্সটে এডিট করবেন, নেক্সটেও এডিট করতে চান, তাহলে আপনি এটা পিএইচডি ফরম্যাটে সেভ করবেন। পিএইচডি দেখেন এখানে আছে, কোথায় এই যে ফার্স্টেই পিএইচডি ফাইলে সেভ করলে আপনি এই ফাইলটাকে পরবর্তীতে আবার এডিট করতে পারবেন। পিএইচডি বাদে আপনি টিআইএফ এই ফরম্যাটেও সেভ করতে পারবেন, এটা করলেও আপনি পরবর্তীতে এডিট করতে পারবেন। আচ্ছা, ডেস্কটপে হাউস পিএনজি সেভ করলাম, এই সেভ, ওকে। তো আমার আরো একটা পিএনজি ফাইল হয়ে গেল। এখন যদি আমি চাই আমার ওয়েবসাইটে ইউজ করব, তাহলে আমি আমার ইচ্ছা মতো আমি এখানে ইউজ করতে পারবো। আশা করি বুঝতে পারছেন। আরো একটা ট্রিক্স আছে, আমি ট্রিক্সটা একটু দেখাই দিই আপনাদের। পিকচার, এটা একটু লাগে ফটোশপে কাজ করতে গেলে। দেখেন, আমি এই ছবিটা কিন্তু সরাসরি এর ভিতরে ছাড়বো না, আমি বলছি আপনাদের এই হেডারে ছাড়বো যদি নতুন ফাইল হয়। এই জানলাম। এবার আরো একটা ট্রিক্স দেখাই দিই, সেটা হলো ক্লোন টুল মানে হচ্ছে এইখানে যা আছে সেম জিনিসটা এইখানে হবে। আমি যদি এরকম চাই তাহলে ইউজ করতে পারি ক্লোন
ক্লোন টুলের জন্য এই যে বাম পাশে দেখেন স্টাম্পের মতো একটা আইকন আছে, ক্লিক করলাম ক্লোন টুল, মাউস পয়েন্টার ছোট্ট একটা পয়েন্ট আসলো, যদি বাড়াইতে চাই আমি কি দিয়ে বাড়াবো, সেকেন্ড ব্র্যাকেট, এই যে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে বাড়াইলাম। তো আমি কি চাই সেটা আগে বুঝি। এই যে ফুলটা আছে, এই ফুলটা সেম আমি এইখানে চাই বা এইখানে চাই। তা আমি কি করব, এইটার ঠিক সেন্টারে যে অল্টার প্রেস করে এটা একবার ক্লিক করব। একবার ক্লিক করা হয়ে গেছে, অল্টার ছেড়ে দেন। এবার যেখানে এটাকে রাখবেন সেখানে চলে যান, এখানে রাখবো। এবার এখানে ক্লিক করেন, ক্লিক করে মাউস দিয়ে ড্রয়িং করতে থাকেন। দেখেন আমি ড্রয়িং করতেছি, ওইখান থেকে গোস্ত যেটাকে বলে সলিড গোস্ত যেটাকে বলে সেটা উঠে এসে এখানে জয়েন হয়ে যাচ্ছে। এই দেখেন এই আমি আমি ওইটা ড্রয়িং করে ফেলতেছি এখানে, আমি কিন্তু মাউস ছাড়ি নাই এখনো। এই দেখেন আমি সেম ফুলটা এইখানে ড্রয়িং করে ফেললাম। এটাকে বলা হয় ক্লোন টুল। একই জিনিস যদি আপনার অন্য কোথাও লাগে তাহলে আমরা ক্লোন টুল ব্যবহার করলে একই জিনিস ডুপ্লিকেট তৈরি করতে পারবো। আশা করি আমরা বুঝতে পারছি। এরকমও একটা ব্যবহার লাগে আমাদের ওয়েব ডিজাইন কোনো ব্যানার তৈরি করতে গেলে, বিশেষ করে রিমুভের ব্যাকগ্রাউন্ড রিমুভ ক্লোনটা একটু বেশি লাগে। তা আমরা যখন কোনো ব্যানার ডিজাইন করতে যাব তখন আমরা একটু চেষ্টা করবো এটা নিয়ে। আর আমাদের আজকের ক্লাসের পরে আপনারা একটু থিসিস করে দেখবেন যে আসলে এটা ক্লিন হয়েছে কিনা। একটা ব্যানার দিয়ে করার চেষ্টা করলেন, সেই ব্যানারটা আপনারা এখানে দেওয়ার চেষ্টা করলেন, ঠিক আছে? আশা করি ক্লিয়ার হয়েছেন। আমিন ভাই একটা প্রশ্ন আছে। জি বলেন। আপনি যে ম্যাজিক টুলের যে ব্যবহারটা দেখালেন ওটার মধ্যে যদি আমি কোন একটা ইমেজ, ধরো একটা মানুষের ছবি আছে, এটার ব্যাকগ্রাউন্ডটা যদি আমি ম্যাজিক টুল দিয়ে রিমুভ করতে চাই ব্যাকগ্রাউন্ডটা, জি তাহলে যে মানুষের যে মানে বর্ডার যেটা আছে ছবির, ওই বর্ডারটা তো মানে স্মুথ হয় না, মানে একটু ইয়া থাকে, মানে বোঝা যায় যে এটা কাটা হয়েছে। তাহলে এটা কিভাবে ঠিক করব? একদম স্মুথ ওয়ে করার জন্য হচ্ছে এই পেন টুল ব্যবহার করা হয়, যে পেন টুলটা এটা ব্যবহার করা হয়। আর আরেকটা ব্যাপার আছে, ম্যাজিক টুল দিলাম, এই যে ম্যাজিক টুল সিলেক্ট হয়েছে দেখেন, একবার ক্লিক করলাম এতটুকু সিলেক্ট হয়েছে, বাট এখানেও কিন্তু আছে, উপরেও কিন্তু আছে, এখানে অতিরিক্ত আরো অংশ আছে। ম্যাজিক টুল যতটুকু পারছে ততটুকু সিলেক্ট করছে, বাট আরো একটু বাকি আছে। যেমন এইখানে এই বাকিটুকু অতিরিক্তটুকু কিভাবে করব, দুইটা মেথড আছে। একটা হচ্ছে শিফট প্রেস করে আমি এখানে ক্লিক করব, দেখেন অতিরিক্তটুকু সিলেক্ট হইলো, শিফট প্রেস করে এখানে। এখন ডিলিট করার পরে দেখেন এই ছবি ফুলের যেই বর্ডারটা আছে মানে কাটার পরে এটা তো স্মুথ হয় না, তাহলে কি এটা আমরা ম্যাজিক টুল দিয়ে করব না এরকম জাতীয় কিছু? না হ্যাঁ, এটা যখন স্মুথ ভাবে যখন কিছু করতে চাবেন তখন একটাই সমাধান হচ্ছে ম্যাজিক টুল। যদি স্মুথ ভাবে টোটাল ব্রাউন করে স্টার্ট করি সাইদ ভাই, জি বলেন। ওই স্মুথ করতে হলে বুঝছেন আপনার ফেদার দেওয়া লাগবে, আপনার শিফট কন্ট্রোল ডি চাপলে ফেদার আসবে, ওখানে আপনি যদি 2 দেন তাহলে নট অনলি ফেদার দ্বারা আপনি হালকা একটু বর্ডার আপনি কাট করতেছেন। আমরা এখানে গ্রাফিক্সের ক্লাস করতেছি না, তো আপনি যেটা ফেদার বলতেছেন সেটা হচ্ছে হালকা একটু অতিরিক্ত বাড়তি অংশ। ফেদার এন্ড কন্ট্যাক্ট দুইটা অপশন আছে যেটার মাধ্যমে অতিরিক্ত একটু নেওয়া যায়। বাট এইখানেই দেখেন আমি একটু জুম করি তাহলে আপনারা বুঝতে পারবেন। আমি এখানে একটু জুম করি, দেখেন এখানে জুম করলে দেখা যাচ্ছে যেটা কিন্তু আসলে সিলেকশনটা স্মুথ ভাবে হয় নাই। ভাই কিন্তু একটা কথা বলছে, এই দেখেন এই যে সামথিং দেখেন এখানে একটু অংশ বাকি আছে, তারপরে এইখানে একটু অংশ বাকি আছে, এরকম ভাবে প্রত্যেকটা জায়গায় এখানে একটু অংশ বাকি আছে, একদম কভার ভাবে হয় না। আমি এখন ডিলিট প্রেস করলে দেখতে পারবেন যে একদম পুরোপুরি স্মুথ ভাবে হয় নাই। এই দেখেন এই যে সামথিং কিন্তু এখানে একটু অংশ আছে, দেখছেন এখানে একটু অংশ আছে। তো এই সব একদম অ্যাপ্রোপ্রিয়েট করতে গেলে হচ্ছে তখন আমাদের ওইটা লাগতে পারে। দেখেন এই যে আমি যতটুকু করলাম ততটুকু আমার ওয়েব ডিজাইনের জন্য যথেষ্ট হয়েছে। আমি জাস্ট সিলেক্ট করে কালারটা চেঞ্জ করে অন্য একটা কালার দিব, আমি জাস্ট অতটুকু সিলেক্ট করে নিলাম, ঠিক আছে? এবার আপনি স্মুথ ভাবে সিলেক্ট করতে গেলে পেন টুল ইউজ করতে হবে। স্মুথ ভাবে সিলেক্ট করার জন্য পেন টুল ইউজ করতে হবে। পেন টুলটাকেও আরো স্মুথ করতে গেলে ফেদার অথবা কন্ট্রাক্ট অপশন ব্যবহার করতে হবে, দুটো অপশন আছে। আচ্ছা, এবার আমরা চলে যাই আমাদের কনসেপ্টে। আমরা একটা ওয়েবসাইট ডিজাইন করব এখানে ফটোশপের মাধ্যমে, ব্যাস এটাও পসিবল। তা আমি একটা কনসেপ্ট দিয়ে দেখাই, এটা ডিলিট করে দিলাম, এটা কাজ এটা দেখানো হয়েছে। নতুন একটা ডকুমেন্ট নিব, ফাইল থেকে নিউ থেকে এখানে নাম দেন যা দেন সমস্যা নেই। আচ্ছা, হোয়াইট দিলাম 1080 পিক্সেল, কারণ আমাদের কিন্তু এরকম একটা কনসেপ্টের উপরেই কিন্তু একটা ওয়েবসাইট ডিজাইন করা হয়। নিচে দিলাম 3000, ওকে
একটা ওয়েবসাইটের ডিজাইন আমি এর ভিতরে করতে চাই, একটা ওয়েবসাইটের ডিজাইন এখানে আমি করব। আচ্ছা, আচ্ছা আমরা বিক্রয় ডটকমের কনসেপ্টের উপরে ছিলাম, চাইলে বিক্রয় ডটকম করতে পারি বা অন্য কোনো সাইটকেও এখানে ডিজাইন করে দেখতে পারি। আচ্ছা, ফার্স্টে বিক্রয় ডটকমের কি আছে, উপরে একটা হেডার আছে, তো আমি এখানে একটা হেডার নিতে চাই, একটা হেডার নিতে চাই। আচ্ছা, ইউজ করলাম সিলেকশন টুল, রেক্টেঙ্গল মার্কিউ টুল, এটা নিলাম, এখান থেকে এখানে একটা ড্রয়িং করে দিলাম, এই যে ড্রয়িং করে দিলাম, ড্রয়িং করলাম। বিক্রয় ডটকম এর কালার আমি এখানে কোথায় পাবো? বিক্রয় ডটকম এর কালার কিন্তু এখানে নাই, তো আপনারা চাইলে কালার পিকার ইউজ করতে পারেন, অথবা আপনার যদি স্ক্রিনশট থাকে, এই যে স্ক্রিনশট, সরাসরি এই অংশটা কেটে নিয়ে আসলাম, কন্ট্রোল সি, এবার ফটোশপে যে কন্ট্রোল ভি, তাহলে এটা চলে আসলো। এইবার শুধু এইটা না, নট অনলি এইটা, যে কোনো ইমেজ থেকে আপনি যদি কালার পিক করতে চান যে এই কালারটা আমার লাগবে, তাহলে নিচে দেখবেন অপশন আছে, যে নাম হলো কালার পিকার। কালার পিকারটা কোথায়? এই যে এটা হচ্ছে কালার পিকার। আচ্ছা, কালার পিকার ক্লিক করলাম, কোথার কালার নেব সেখানে ক্লিক করে দেখেন এই যে চলে আসছে নিচে, এখানে দুইটা প্যাটার্ন, একটা উপরে একটা নিচে, মাস্কিং এর জন্য ব্যবহার করা হয়। এখানে কালার চলে আসছে, এই কালারটা নেব, এই যে চলে আসছে, এই কালারটা নেব, দেখেন চলে আসছে। সেম একই রকম এখানে ছিলাম, বিক্রয় ডটকম এর একটা স্ক্রিনশট নিয়ে আসছি, আমি এটা ক্লিক করলাম, এই যে চলে আসছে, দেখছেন? আচ্ছা, এবার এটা তো আমার লাগবে না, এবার আমি এটাকে ডিলিট করে দিই। এই যে এটা দেখেন, এটা কিন্তু খেয়াল করে দেখেন, আমি যখন নতুন নতুন আইটেম নিচ্ছি, এখানে নতুন নতুন লেয়ার তৈরি হচ্ছে। লেয়ারটা কি আমি বলছিলাম, সাথে স্বচ্ছ একটা পর্দা, যেমন ব্যাকগ্রাউন্ড সাদা একটা পর্দা, তার উপরে আরেকটা পর্দা, তার ভিতর অনলি শুধুমাত্র এইটুকু আছে, আর কিছু নাই, সেজন্য শুধু এইটুকু শো করছে। তো আমি এইটাকে ডিলিট করে দিই, এই লেআউটটা এখান থেকে ডিলিট করে দিলাম, কারণ এটা আমার লাগতেছে না। ইয়েস। আচ্ছা, এবার মার্কিউ টুল, রেক্টেঙ্গুলার মার্কিউ টুল, আমি টোটালটাকে সিলেক্ট করলাম, হেডার করতে চাই, এইটাকে হেডার বানাবো, নিলাম। এবার এই কালারটা এখানে অ্যাপ্লাই করব। কালার অ্যাপ্লাই করার জন্য আমরা সরাসরি শর্টকাট ইউজ করতে পারি, কন্ট্রোল ব্যাকস্পেস, কন্ট্রোল ব্যাকস্পেস। একটা হলো কন্ট্রোল ব্যাকস্পেস, আর একটা হলো অল্টার ব্যাকস্পেস। দুইটার পার্থক্য কি? আমি দুইটা আলাদা আলাদা কালার করি, তাহলে বুঝতে পারবেন। ওকে, দেখেন উপরে একটা কালার, নিচে আর একটা কালার। তো যদি কোনো কিছু সিলেক্ট করা থাকে, তখন যদি কন্ট্রোল ব্যাকস্পেস ক্লিক করা হয়, তাহলে নিচেরটার কালার সেট হবে, আর যদি অল্টার ব্যাকস্পেস দেওয়া হয়, তাহলে উপরের এইটা এর ভিতর ফিল্ড হবে, মানে কালারটা অ্যাপ্লাই হবে যে কোনো জায়গায়। আমি শুধু এইখানে না, এই যে রেক্টেঙ্গল নিলাম, এই যে সিলেকশন দিলাম, কন্ট্রোল ব্যাকস্পেস, বেশ এইটুকু কালার হলো, এই কালারটা সেট হলো, অথবা অল্টার ব্যাকস্পেস, তাহলে এই কালারটা অ্যাপ্লাই হবে। আশা করি আমরা সবাই বুঝতে পারছি। আচ্ছা, কোনো কিছু ভুল যদি হয়ে যায়, তাহলে আমরা এখানে আনডু অপশন ব্যবহার করতে পারি। আনডুর থেকে বড় যেটা আমরা ইউজ করতে পারি সেটা হলো হিস্ট্রি। এই দেখেন, হিস্ট্রি নামে একটা অপশন আছে, প্রতিটা কাজ এখানে যা যা করা হয়েছে পরিবর্তন, সবকিছুর অ্যাক্টিভিটি এখানে জমা থাকে, যে একদম ওপেন করছিলাম, তারপর রেক্টেঙ্গল নিয়েছিলাম, তারপরে পেস্ট করছিলাম, সব আছে এখানে। তো আপনি এখান থেকে আস্তে আস্তে ফেরত যেতে পারেন, যে আমি এই কাজটুকু করতে চাই বা এইটুকু করতে চাই না, এটা আপনি ফেরত নিতে পারবেন। আচ্ছা, ফিল নিলাম। এবার আমি এখানে যা অপশন গুলো চাই সেগুলো দিব। ফার্স্ট এখানে একটা লোগো অ্যাড করব। আমাদের যে লোগোটা ছিল সেই লোগোটাই আমি এখানে ইউজ করি, 205। এই যে নতুন পিএনজি ফাইলটা, এটাকে ড্র্যাগ করে আমাদের এর ভিতরে সরাসরি এটার ভিতরে পেস্ট করে দিলাম, কারণ এইটার ভিতরেই আমি চাই। এই দেখেন, এই লোগোটা চলে আসছে, বাট লোগোটার সাইজ অনেক বড়। আমি রিসাইজ করব কিভাবে? যে কোনো পাশে যে ছোট পয়েন্ট গুলো দেখতে পাচ্ছি, এগুলো হচ্ছে রিসাইজ পয়েন্ট, এগুলোকে ধরে আমি এটাকে রিসাইজ করতে পারবো। এই দেখেন, এই এবং মাঝখানে যে কোনো জায়গা ধরে এটাকে মুভ করতে পারবো। এই যে পয়েন্ট টিপ করে দিলাম, এবার এটাকে রিসাইজ করে দিই আরো। এই এক্স্যাক্টলি পজিশন হয় নাই, অ্যারো কি মাউসের কিবোর্ড থেকে অ্যারো কি দিয়ে আমি সেট করে দিলাম এই পজিশন। আচ্ছা, এবার ঠিক আছে, এবার একটা পজিশন সেট হয়েছে। আচ্ছা, আশা করি ক্লিয়ার হয়েছে। এইবার আমার কি লাগবে? বিক্রয় ডটকম এর জন্য আমাদের এই অপশন গুলো লাগবে, মেনু গুলো লাগবে। তো আমি এখানে মেনুর জন্য ইউজ করতে পারি। আমি কিন্তু আপনাদের টুলস গুলো দেখাচ্ছি, যে টুলস গুলো ব্যবহার কোনটার কি।
তো আপনার টুলস গুলো ব্যবহার করে আপনার শুধু এইটা না অন্য কিছু করতে পারবেন। এখানে মেনুগুলো দরকার, তাহলে আমি ইউজ করব টেক্সট টুল বা এখানে টাইপ টুল বলে এটাকে। আমি নিলাম, এখানে লিখবো, সেখানে ক্লিক করি যে এখানে আমি লিখতে চাই। আচ্ছা, হোম, হোম লেখাটা কিন্তু চলে আসছে। আচ্ছা, লেখাটার সাইজ অনেক বড়, লেখাটাকে সিলেক্ট করেন, এখানে পয়েন্ট আছে, কত পয়েন্ট বড় করবেন বা ছোট করবেন। এই 18 পয়েন্ট, অনেক ছোট হয়ে যায়, আর একটু বড় 24, এটা ঠিক আছে। ঠিক থাকলে ইন্টার, সরি আমি এখানে সিলেকশন টুলে ক্লিক করি, মুভ টুলে ক্লিক করি, করলাম মুভ টুল। এইবার পজিশনটা আমি সেট করে দিব, ঠিক এখানে হলে ভালো হয়, এখানে হলে ভালো হয়। আশা করি বুঝতে পারছেন। তো টেক্সট একবার দিলাম, খেয়াল করে দেখেন ডান পাশে প্রত্যেকটা একটা ব্যাকগ্রাউন্ড মানে সাদাটা, তার উপরে নেওয়া হয়েছে লোগোটা, এই যে লোগোটা, তার উপর নেওয়া হয়েছে হোম টুল, এগুলো সব কিন্তু আলাদা আলাদা লেআউট করা, আলাদা আলাদা লেয়ার করা এখানে। আচ্ছা, আশা করি ক্লিয়ার হয়েছে। হোম টুলটা ঠিক আছে, বাট কালারটা পছন্দ হয় নাই, কালারটা পরিবর্তন করব বা বানান ভুল হয়েছে। আমি টেক্সট টুলকে এডিট করব কিভাবে? আবার টেক্সটে ক্লিক করব, এবার এইটার উপরে এক্স্যাক্টলি এটার উপর ক্লিক করব, তাহলে আমি ওইটাকে আবার এডিট করতে পারবো। এই দেখেন, আমি এডিট করে অন্য কিছু লিখতে পারবো। আশা করি ক্লিয়ার হয়েছেন। কালার চেঞ্জ করবেন, সিলেক্ট করেন, এইখানে উপরে কালার টুলস আছে। টেক্সট থাকা অবস্থায় কালার টুল থাকবে, এমনি সময় থাকবে না। এখান থেকে কালার টুলে এই হোয়াইট সিলেক্ট করে দিলাম, এই যে কালার সিলেকশন টুল আছে, ওকে, দেখেন কালার হোয়াইট হয়ে গেছে। আশা করি বুঝতে পারছি। এরপরে আমি আর একটু সামনে যাই, এটা অ্যালাইনমেন্ট আছে সেন্টার। অ্যালাইনমেন্ট মানে সেন্টার মানে হচ্ছে লেখা মাঝখানে আসবে, বাট আমি চাই অ্যালাইনমেন্ট লেফট দিব, এই যে অ্যালাইনমেন্ট লেফট দিলাম। এবার হোম, হোম তো নাই মনে হয়, কি আছে, হ্যাঁ হোম আছে, আর অল অ্যাড আছে, অল অ্যাডস দিয়ে দিলাম, অল অ্যাডস। মাঝখানে দূরত্ব দিতে চাইলে এখান থেকে আরো স্পেস ব্যবহার করব। আচ্ছা, ওকে, দেখেন সেট হয়ে গেছে। এবার আমি এটাকে মুভ করে যে পজিশন দিলে ভালো হয় সেই পজিশনে দিয়ে দিলাম, এই যে। আচ্ছা, সেম ডান পাশেও অপশন থাকবে। তো আমি এই লেআউটের ভিতর কিন্তু টেক্সটটা লেখা হয়েছে, তো আমি এইটাকে টান দিব বাট কন্ট্রোল অল্টার প্রেস করে। কন্ট্রোল শর্টকাট গুলো নোট করেন, ফটোশপে কিন্তু শর্টকাটটাই মেন। আমি গ্রাফিক ডিজাইনার না, বাট আমার ওয়েবসাইট করতে গেলে ওয়েব ডেভেলপমেন্টে যতটুকু লাগে আমি ব্যক্তিগতভাবেই অতটুকু ইউজ করি, সেইটুকু আপনাদের সাথে শেয়ার করতেছি। আমি কন্ট্রোল অল্টার প্রেস করে এইটার একটা ডুপ্লিকেট কপি তৈরি করতে পারবো, এটার একটা ডুপ্লিকেট কপি তৈরি করতে পারবো স্বাভাবিক যেভাবে মুভ করি, সেম একই ওয়ে, বাট কন্ট্রোল অল্টার প্রেস করে। দেখেন এই যে এটা একটা লেয়ার, এটা আর একটা লেয়ার, এই লেয়ারটার এটা ডুপ্লিকেট কপি। আশা করি ক্লিয়ার হয়েছে। এটা বাদেও পসিবল, কিরকম? এই লেআউটটা সরাসরি রাইট ক্লিক করে এখানে আসছে ডুপ্লিকেট লেয়ার, এটা ক্লিক করলে সেম একটা ডুপ্লিকেট লেয়ার চলে আসবে। এটা নাম দিলাম রাইট, যেটা আমরা ইউজ করি সাইড বার রাইট, সাইড বার না সরি হেডার। এই নামই যে দিতে হবে এরকম না। আচ্ছা, গেল কই? আমি তো ডুপ্লিকেট করলাম, সেটা তো আসলো না। আসছে একই পজিশনে, তা আমি আবার মুভিং টুল দিয়ে এটাকে সরাই দিলাম। দেখেন নিচে একটা ছিল আর এই আর একটা। আচ্ছা, এই পাশে ডান পাশে ছিল কি অপশন ছিল? ওই হোম অল অ্যাডস একই জিনিস ছিল। আশা করি কোনো সমস্যা নাই আপনাদের। আমি আর একটু মুভ করে দিই এখানে। আচ্ছা, গেল। এবার ডান পাশে একটা বাটন তৈরি করতে চাই, একটা বাটন তৈরি করতে চাই। তো আমি এখান থেকে সরাসরি শেপ নামে একটা অপশন আছে, যে শেপ, এটা আছে শেপ, এখান থেকে রেক্টেঙ্গল টুল এটা নিলাম। এবার একটা শেপ তৈরি করে দিলাম, এখানে একটা শেপ তৈরি করে দিলাম, একটা শেপ তৈরি করলাম। এবার এইটাকে যদি আপনি কালার দিতে চান কালার দিতে পারেন, আপনি যদি পার্সোনাল ভাবে এটাকে এডিট করতে চান পার্সোনাল ভাবে এডিট করা পসিবল। আমি অল্টার ব্যাকস্পেস দিলে হবে ভিতরের কালার, আর কন্ট্রোল ব্যাকস্পেস দিলে হবে ওই কালারটা। কালার একটাও পারফেক্ট না, আমি এখান থেকে একটা কালার চয়েস করে নিচ্ছি। এই যে কালার আসলো, যেহেতু উপরেরটা সেজন্য আমি দিব অল্টার ব্যাকস্পেস। এই যে অল্টার ব্যাকস্পেস দিলাম, চলে আসলো। এখন যদি আপনি চান যে বিক্রয়.com এর যেরকম আছে ঠিক সেরকম চাই, তাহলে এইটাও পসিবল, আপনি সেইটাকে কালারটাকে কপি করে নিতে পারবেন। আরো একটা ব্যাপার আছে, সেটার নাম হচ্ছে গ্রাডিয়েন্ট, সেটার নাম হলো গ্রাডিয়েন্ট। আমরা চাইলে গ্রাডিয়েন্ট ব্যবহার করতে পারি, গ্রাডিয়েন্ট মানে হলো একাধিক কালারের সংমিশ্রণ। আমি লাস্ট ক্লাসে আপনাদের বলছিলাম গ্রাডিয়েন্টের কথাটা। আমি ব্যাকগ্রাউন্ডের মাধ্যমে কিভাবে গ্রেডিয়েন্ট আনা যায়, কোডিং এর মাধ্যমে লিনিয়ার গ্রেডিয়েন্ট, রেডিয়াল গ্রেডিয়েন্ট,
এরকম কিছু গ্রেডিয়েন্টের সাথে আপনাদের পরিচয় করেছিলাম। একটা লিঙ্কও দিয়েছিলাম আপনাদের ওয়েবসাইটের, সরি একটা সোর্স ফাইল দিয়েছিলাম, সেখানে অনেক ধরনের গ্রেডিয়েন্ট ছিল। সেম জিনিস এখানে করতে চাই, কিভাবে করব এখানে একটা ডেমো দেখাই। একটা রেক্টেঙ্গল মার্কিউ টুল নিলাম, আমি একটু জুম করি, দেখেন সুন্দর একটা বাটন তৈরি করা পসিবল শুধুমাত্র গ্রেডিয়েন্ট দিয়ে। আমি একটা রেক্টেঙ্গল মার্কিউ টুল নিলাম, এই যে সিলেক্ট করলাম এতটুকু। এইবার এখানে দেখেন গ্রেডিয়েন্ট টুলস আছে, গ্রেডিয়েন্ট টুল ক্লিক করলাম, গ্রেডিয়েন্ট টুল। এইবার উপর থেকে কোন ধরনের গ্রেডিয়েন্ট নিতে চাই সেইটা শেপ চয়েস করব, এইটা হতে পারে, এইটা হতে পারে, নিলাম। এবার আমার কিন্তু সিলেকশন অলরেডি আছে, দেখতে পাচ্ছেন সিলেকশন করাই আছে। এইবার আমি গ্রেডিয়েন্ট থেকে জাস্ট গ্রেডিয়েন্ট, আচ্ছা এটা আমার নতুন একটা লেয়ার করে নিতে হবে, নতুন একটা লেয়ার করে নিতে হবে, কারণ এটা আমি যেখানে আছি সেখানে কিন্তু কোনো লেয়ার নাই, শুধুমাত্র শেপ আছে। তো নতুন একটা লেয়ার করে নিলাম, এতটুকু সিলেক্ট আছে, গ্রেডিয়েন্ট টুলও চালু আছে। এবার যে কোনো এক মাথা থেকে নিচের দিকে জাস্ট এরকম টান দিব, তাহলে ওই গ্রেডিয়েন্টটা এটার ভিতরে অ্যাপ্লাই হবে, ওই গ্রেডিয়েন্টটা এর ভিতরে অ্যাপ্লাই হবে। যদি এদিক থেকে দেই তাহলে কালার কম্বিনেশন চেঞ্জ হবে, যেদিক থেকে দিব কালার কম্বিনেশন চেঞ্জ হবে। দেখেন এই আপনাদের যেটা ভালো লাগে, যেরকম দিলে আপনাদের মনে হয় অ্যাপ্রোপ্রিয়েট, আপনারা সেইভাবে দিয়ে দিবেন, সেইভাবে দিয়ে নিবেন। আশা করি সবাই বুঝতে পারছি কিভাবে একটা গ্রেডিয়েন্ট দেওয়া যায়। এটা একটা বাটন, কিন্তু সুন্দর একটা বাটন ইউজ করা হয়েছে। আশা করি আমরা এটা তৈরি করতে পারবো, এটা তৈরি করতে পারবো। আচ্ছা, এইটা আমরা ক্লিয়ার হলাম। এরপরে নিচে যে আইটেম গুলো আছে, এখানে বাদ বাকি যত আইটেম আছে সবগুলো হয় শেপ, না হলে সিলেকশন টুল। আমিন ভাই একটু ডিস্টার্ব করি, সেটা হচ্ছে এখানে কি দুইটা কালারই দিতে পারবো না আরো বেশি দিতে পারবো কালার? যত খুশি তত দিতে পারবেন, যত খুশি তত দেওয়া পসিবল, বাট এটা হাইট ওয়াইড এর উপর নির্ভরশীল করে কতটুকু আপনি দিলেন। আবার দেখাই, এই যে সিলেকশন নিলাম, এবার এই যে গ্রেডিয়েন্ট, এই গ্রেডিয়েন্টে কিন্তু অনলি কমলা, তারপরে ইয়েলো, আবার কমলা, এইটাই খেয়াল করতেছেন। এটা কতগুলো কালার দেখছেন? আমি এটা যদি ড্রয়িং করি, দেখেন কত পদে 1 2 3 4টা কালার। আপনি যদি কাস্টমাইজ করতে চান সেটাও পসিবল। এখান থেকে দেখেন সরাসরি কাস্টমাইজ করা যায়, কাস্টমাইজ করার অপশন আছে। আপনি চাইলে কাস্টমাইজ, যেমন গ্রেডিয়েন্টের ভিতরে হতে পারে রেডিয়াল গ্রেডিয়েন্ট, সেন্টারে হবে, আবার হতে পারে বার, আমি চাইলে বার দিয়ে করতে পারবো, আমি চাইলে এগুলাকে কাস্টমাইজও করে নিতে পারবো। আচ্ছা কিভাবে কাস্টমাইজ করব দেখেন, আমি এটার উপর ডবল ক্লিক করলাম, সব গ্রেডিয়েন্ট গুলো আসলো, আমি এই গ্রেডিয়েন্টটা সিলেক্ট করলাম। এই যে এখানে দেখেন অনলি মাত্র 2টা কালার। আচ্ছা মাউথ স্পিকার কারো অন থাকলে অফ করে নেন কাইন্ডলি। এবার আমি এখানে ক্লিক করলাম, এই মাঝখানে একটা ক্লিক করলাম, দেখেন নতুন একটা পয়েন্ট আসছে, এই পয়েন্টের কালার চেঞ্জ করতে চাই, এই যে ক্লিক করলাম, আরেকটা পয়েন্ট লাগবে, এখানে আরেকটা পয়েন্ট, এই যে আমি ড্রয়িং করি, দেখেন অন্য একটা কালার দিই, ওকে দেখেন মাঝখানে অন্য কালার দিয়ে দিছি, পয়েন্ট 1টা 2টা 3টা 4টা, মানে 4 ধরনের কালার হবে। এই যে এটা ডবল ক্লিক করি, এখানে অন্য একটা কালার দিব, এই যে কালার দিয়ে দিলাম, দেখেন ট্রান্সপারেন্ট করা আছে যেহেতু, সেজন্য মনে হয় কালারটা একটু বুঝতে অসুবিধা হচ্ছে আপনাদের, বাট এইখানে সামথিং কালার। এখন এটাকে মুভ করা, পজিশন সেট করা, এগুলো সব আপনাদের হাতে, আপনারা চাইলে করে নিতে পারবেন, আচ্ছা ওকে, এবার ড্রয়িং করি, দেখেন ওই যে কালারটা, এটা কিন্তু কাস্টমাইজ কালার, এটা কিন্তু কাস্টমাইজ কালার, এই যে গ্রিন আছে, হলুদ আছে, একদম ডান পাশে ব্লু আছে। তো এইভাবে গ্রেডিয়েন্টকেও কাস্টমাইজ করা পসিবল, গ্রেডিয়েন্টকেও পার্সোনালাইজ করা পসিবল। আমরা কি ক্লিয়ার হয়েছি এতটুকু সবাই? জি কোনো কোশ্চেন আছে? নাই আমিন ভাই। আচ্ছা এইবার আরো একটা জিনিস আমাদের খুবই জরুরি, সেটা হলো ট্রান্সপারেন্সি, স্বচ্ছতা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এই যে টিউলিপস, এই টিউলিপসটাকে আমি কিন্তু ডেমো হিসেবে দেখাচ্ছি, আমি এটার ভিতরে নিয়ে আসলাম, এই যে অনেক বড় ইমেজ রিসাইজ করলাম, যেহেতু এটা আলাদাভাবে আনা হয়েছে, অন্যভাবে আনা হয়েছে, ড্র্যাগ এন্ড ড্রপ, সেক্ষেত্রে এটা কিন্তু একটা লেয়ারে আসছে, দেখছেন এই যে কিন্তু অন্য একটা লেয়ার, ইন্টারপ্রেস করি, এটা হয়ে গেছে। এটা কোথায়? এই লেয়ারে, অন অফ করে দেখলে বুঝতে পারবেন, এই যে আছে আবার নাই, প্রত্যেকটা কিন্তু এক একটা লেয়ারে, প্রত্যেকটা আইটেম একটা লেয়ারে, এই দেখেন এই যে হেডার রাইট একটার ভিতরে, প্রত্যেকটা আলাদা আলাদা লেয়ারে করা।
তো টিউলিপসটা এই লেআউটে। তো আমি এইটাকে যদি চাই পুরোপুরি থাকবে না, একটু ট্রান্সপারেন্ট করব, তাহলে অপাসিটি কমাইতে পারি। যে অপাসিটি আছে এটাকে কমাইতে পারি, দেখেন এই এরকম অপাসিটি কমাইতে বা বাড়াইতে পারি। আমরা কি বুঝতে পারছি এতটুকু সবাই? জি ভাই। ভাই অন অফটা কিভাবে করছেন একটু আরেকবার দেখাবেন? অন অফটা করছি প্রত্যেক লেআউটের পাশে যে দেখেন অপশন আছে চোখের মতো, এটাকে এটার দ্বারা অন অফ করতে পারবেন। যেমন আমি এটা সব ঠিক আছে, বাস আমি এখন এটাকে পিএনজি আকারে করব, এটা আমি ডেমো হিসেবে করেছিলাম, এই দুইটা ডেমো হিসেবে করেছিলাম, তো এই দুটো আমি চাই না, এখান থেকে হাইড করে দিলাম, এই যে হাইড, বাট এটা কিন্তু আছে, এখান থেকে হাইড, এখান থেকে হাইড, বাট এখানে লেআউট হিসেবে আছে। লেআউট যখন আমি শো করাই দেবো তখন আবার শো করবে। আমরা কি বুঝতে পারছি সবাই এতটুকু? আমিন ভাই আরেকটা প্রশ্ন আছে। বলেন। প্রশ্নটা হলো এরকম যে আমরা তো যেমন ওয়েব পেজ যখন ডিজাইন করতে যাই তখন আমরা ব্যাকগ্রাউন্ডটা বা বডিটা 100% নেই, একটা 100%, আর একটা হলো যে আমরা যতটুকু পেজ হবে সাইজ যেমন 960 বা 990 এইটা নেই। তাহলে এইখানে আমরা যে ইয়াতে করতেছি, ফটোশপে যে করতেছি, এইটা কি এখানে কোনো মাপ ঝোঁকের কোনো বিষয় আছে নাকি এটা আমাদের মধ্যে করে এখানে ভাববো? এইটা আমাদের কোনো নির্দিষ্ট কোনো বিষয় নাই যে আমাদের এরকম করতে হবে। বেসিক্যালি আপনি যে ডিজাইনটা করলেন, এই ডিজাইনটা যদি আপনাকে কাউকে দিতে হয় যে এটা কাউকে ছবি আকারে দিব, তা আপনাকে কিন্তু এইটাই ড্রয়িং করতে হবে এরকম কোনো বিষয় না। আমরা জাস্ট একটা ক্লিকে এটা তৈরি করতে পারি। আমি একটু দেখাই আপনাদের। আমরা তো চাইলে এখনই স্ক্রিনশট দিয়ে টোটালটা নিয়ে নিতে পারি, যে স্ক্রিনশট দিয়ে কাউকে দিয়ে দিলাম, এটা পসিবল। বা আমি ওয়েব ডিজাইনে সরাসরি এই যে টার্মস গুলো দেখানো হলো, এটা সরাসরি ইউজ নাও করা হতে পারে। আমরা এটা এই জন্য শিখলাম যে ওয়েবসাইট করতে গেলে অনেক ধরনের আইটেম লাগে, সেইগুলো আমরা ক্লিয়ার হয়ে নেব এটার জন্য। বুঝতে পারছেন? সরাসরি যে ওয়েবসাইটটা আমরা ফটোশপে ডিজাইন করবো এরকম না, বাট এরকমও আছে। যখন আমি লেয়ার বাই লেয়ার, এটাকে বলা হয় পিএইচডি টু এইচটিএমএল, যখন হ্যাঁ এইরকম যদি করি তাহলে প্রত্যেকটা একটা নির্দিষ্ট নাম দিতে হয়, লেয়ারের নাম আছে, বাট হাইট ওয়াইটের নির্দিষ্ট কোনো কিছু নাই। তারপরেও আমরা একটা নির্দিষ্ট মিনিমাম একটা রেজলিউশন নিয়ে কাজ করি। যেমন আমি 1080 নিলাম, 1080-র ভিতরে আমি কিন্তু টোটালটা আবার 1080 করি নাই, মাঝখানে বামে ফাঁকা রাখছি বা ডানে ফাঁকা রাখছি, ওই কনসেপ্টটাকে এখানেও কন্টিনিউ করেছি যে 990-এর ভিতরে মাঝখানে এতটুকু হবে। বুঝতে পারছেন? বুঝতে পারছি। আরেকটা প্রশ্ন হলো যেরকম যে কোন ক্লায়েন্ট যদি আমাকে একটা পিএইচডি টু এইচটিএমএল ফাইল দেয়, ওইখান থেকে তো আমাকে কপি করে করে আমাকে ওয়েব পেজ ডিজাইন করতে হবে, তাই না? জি জি। এখন তাহলে ওখানে তো এরকম কোনো, ওরা যে পিএইচডিটা দিবে ওখানে তো কোনো মাপ ঝোঁক থাকবে না যে এটা এতটুকু সাইজ বা এটা এতটুকু সাইজ, ওইটা আমাকে আনুমানিক করে নিতে হবে। জি, যখন আপনি এইচটিএমএল কনভার্ট করবেন তখন এইটাকে আপনি স্ট্যান্ডার্ড একটা এইচটিএমএল সাইজ দিয়ে দিবেন। স্ট্যান্ডার্ড সাইজ কিন্তু যা আমরা বলি সেইটাই। আমরা স্ট্যান্ডার্ড সাইজ আমি 990 বললাম, এইটাই কিন্তু স্ট্যান্ডার্ড সাইজ। এবার আপনি যদি বলেন না আমি 990 থেকে 1080 দিব, তাহলে সেটা কিন্তু 15 ইঞ্চি ডিসপ্লেতে বেটার ভাবে ওপেন হবে না, বাট 27 ইঞ্চিতে বেটার ভাবে ওপেন হবে। বুঝতে পারছেন? বুঝতে পারছি। আচ্ছা, কমন কিছু মাপ আছে, যেমন আইপ্যাডের একটা মাপ আছে, তারপরে স্যামসাং গ্যালাক্সি S5 এটার একটা ইন্ডিভিজুয়াল মাপ আছে। আমি একটু দেখাই আপনাদের। এই যে ওয়েবসাইটটা আছে, এটা যদি মোবাইলে ওপেন করা হয় তাহলে কি রকম হবে? এই ওয়েবসাইটটা যতটুকু আমরা ডিজাইন করলাম, এটা কিন্তু প্রপার ভাবে ডিজাইন করা হয় নাই, বাট এটা যদি মোবাইলে ওপেন করা হয় তাহলে কি রকম দেখাবে? আমি এখানে রাইট ক্লিক করলাম, করে ইনস্পেক্ট এলিমেন্ট, এটা আমরা অলরেডি সবাই জানি, ইনস্পেক্ট এলিমেন্ট আসলে ইনস্পেক্ট এলিমেন্ট একদম ডান সাইডে দেখেন মোবাইল একটা অপশন আছে, যে মোবাইল ক্লিক করলাম, মোবাইল রেসপন্সিভ ডিজাইন ক্লিক করলাম, এইটা রেসপন্সিভ 320 পিক্সেল 180 পিক্সেলে এইরকম দেখাবে, এই ঠিক এরকম দেখাবে, দেখছেন? বাট আমি রেসপন্সিভ থেকে দিলাম আইপ্যাডে এই ডিজাইনটা কি রকম দেখাবে? এই যে আইপ্যাডে এরকম ডিজাইন দেখাবে, দেখেন এই যে একটু বাইরে চলে গেছে, দেখছেন? পোস্ট ইওর অ্যাড এটা ঠিকঠাক মতো হয় নাই, বাট অন্য সবকিছু প্রায় সবকিছু ঠিকঠাক মতো আছে। তাহলে এইটুকু আপনার ফিক্স করতে হবে। আইপ্যাড না, আমি দেখতে চাই আইফোন এক্স, এটা তো সবই আইফোন দিয়ে করে দিছে, এই দেখেন আইফোনে এরকম দেখাবে। তো এইটা যারা ডিজাইন করে তাদের সবকিছু মাথায় থাকে যে যখন রেজুলেশন 990 না 700 পিক্সেল হয়ে যাবে তখন একরকম, যখন 500 পিক্সেল হবে তখন এই বাটনটা এইখানে শো করবে না। আমি সরাসরি এক্সাম্পল দেখাই আপনাদের কতটা চিন্তা ভাবনা করে একটা ডিজাইন তৈরি করা লাগে। এই যে বিক্রয়.com, খেয়াল করেন আমি এখানে ইনস্পেক্ট দিলাম, আপনাদের সামনেই করি। আচ্ছা, পেজটা লোড নিক।
আচ্ছা, ইনস্পেক্ট এলিমেন্ট সবাই চিনি আমরা। আমি এখানে মোবাইল ভার্সনে ক্লিক করলাম, এই যে মোবাইল ভার্সন, খেয়াল করে দেখেন এটা এখনো যত অপশন আছে সব শো করতেছে, যা এখানে এই পাশে কিন্তু আরো অপশন আছে, বাট আমি এখন একটা রিলোড দেই, এখানে একটা রিলোড দেই, খেয়াল করে দেখেন কি আছে, অল অ্যাডস বাংলা, বাট রিলোড দেওয়ার সাথে সাথে দেখেন টোটালটা চেঞ্জ হয়ে গেছে, আর সেই কোনো অপশন নাই এখন, আগের মতো অপশনও নাই, অপশনও কমে গেছে, মেনুটা চলে আসছে এইখানে, ক্লিক করলে পাশে সুন্দর একটা মেনু শো করতেছে, বাট ওয়েবসাইট কি চেঞ্জ হয়েছে? ওয়েবসাইটে কোনো পরিবর্তন হয় নাই, মানে ওয়েবসাইটটা চেঞ্জ হয় নাই, লিঙ্ক চেঞ্জ হয় নাই, কিন্তু ওয়েবসাইটে সিএসএস গত পরিবর্তন হয়ে গেছে। আচ্ছা, আমি এইটাকে আইফোন এক্স এ দেখা দিলাম আইপ্যাড, এবার এটাকে রিলোড করি, দেখেন আইপ্যাডের অনুযায়ী মেনু বার আছে, ডান পাশে চ্যাটের আইকনটা আছে, কোথায় গেল সেই ওয়াল অ্যাডস, কোথায় গেল যে ডান পাশে যে হলুদ যে আইকনটা ছিল এটা কোথায় গেল? এটা অটোমেটিক সিএসএস এর মাধ্যমে হাইড করা হয়েছে। আর এখানে অতিরিক্ত সেই ম্যাপ আছে, কোনো ম্যাপ কিন্তু নাই, কোনো লোকেশন নাই, এইটা এইভাবেই ডিজাইন করা হয়েছে যে অমুক রেজুলেশনে অমুক, অমুক রেজুলেশনে এইরকম অমুক, এটাকে বলে রেসপন্সিভ ডিজাইন। এটা আমাদের বুঝতে গেলে একটু সময় লাগবে, তো আমরা বেসিকটা ক্লিয়ার করি, আমরা ওয়েবসাইটটা কম্পিউটারের জন্য আগে কমপ্লিট করি, তারপরে এটাকে আমরা আরো ডিজাইন অনেক কিছু, যারা ওয়েব ডিজাইন প্রফেশনাল হয় তাদের মাথায় অনেক কিছু থাকে, আপনি হয়তো বুঝতে পারবেন না যে তারা কি বলতেছে, বাট আপনি যখন ওয়েব ডিজাইনার প্রফেশনাল হতে পারবেন বা বুঝতে পারবেন, তখন আপনার কাছে সবকিছু মনে হবে যে না, হ্যাঁ আসলে এইসব নিয়ে চিন্তা করতে হবে। সাধারণ একটা মানুষ কিন্তু এইসব নিয়ে তাদের মাথায় এইটাই নাই। একটা ওয়েব ডিজাইন কেউ যদি করতে বলে যে আমার ওয়েবসাইটে ডিজাইন করতে হবে, সে কিন্তু এইটুকু জানবে যে একটা ওয়েবসাইট ডিজাইন করা যায়, বাট একজন ডিজাইনার জানে যে কতটা বিস্তারিত কাজ করতে হবে এটার ভিতরে। এখন সে যদি এই রেসপন্সিভ না করে দেয়, ফার্স্ট লুকে আপনাকে ডেস্কটপে শো করায় দিল, এই যে ডেস্কটপ এখানে শো করায় দিল, আপনি খুশি, বাট এই সেম জিনিস যখন মোবাইল ওপেন হচ্ছে তখন কিন্তু টোটালটা ব্রেক হয়ে যাচ্ছে, ভেঙে যাচ্ছে। দেখেন মোবাইল ভার্সন ছিল, এখন আমি ফুল স্ক্রিন করে দিলাম, ওয়েবসাইটটা এখন এইরকম, দেখেন কোনো স্পেশাল কোনো সিএসএস নাই, কোনো স্পেশাল কিছু নাই। এটা আপনাদের জন্য এইরকম সেম হুবহু করা আপনাদের জন্য লাগবে মাত্র 20 মিনিট, আমি যেটা মনে করি। আচ্ছা, এবার আবার রিলোড দেই, একই বিক্রয় রকম আবার রিলোড দেই, দেখেন আবার চেঞ্জ হয়ে গেছে, আবার আগের মতো ফুল হোয়াইট শো করছে। এই সব হলো সিএসএস এর খেলা, সব সিএসএস এর খেলা। তো আমাদের ওয়েবসাইট করতে গেলে আমরা যে আজকে ফটোশপটা শিখলাম, এটা যে শুধুমাত্র পিএইচডি তো এইচটিএমএল লাগবে এই কনসেপ্টের উপর আমি কিন্তু নেই নাই, আপনাদের বিভিন্ন এডিটিং এর কাজ লাগবে, একটা ওয়েবসাইট ডিজাইন করতে গেলে বিভিন্ন ইমেজ লাগে, এই যে ইমেজটা, এটা যদি আপনি ইন্টারনেট থেকে ডাউনলোড করে আপনি এটাকে কাজ করতে চান, আপনাকে রিসাইজ করা বলেন, ফেভ আইকন বলেন, এগুলো করতে গেলে আমার অনেক গ্রাফিক্স এর কাজ লাগবে। তো সেইটার জন্য হচ্ছে মূলত আমরা শিখলাম আজকের ফটোশপটা। ফটোশপ যতটুকু দেখা, এই যে দেখেন কত ইমেজ ব্যবহার করা হয়েছে, একটা ইমেজ, এই যে একটা ইমেজ, এইটা যদি আমি নিজে তৈরি করতে চাই তাহলে আমাকে আমার এখানে এটা ক্রিয়েট করতে হবে ফটোশপ দিয়ে, এই একটা দেখেন করা আছে ডিজাইন, সবগুলো ফটোশপ দিয়ে করা। তো আমরা এটা ডিজাইন করে নিব। তো আজকে যতটুকু ফটোশপ দেখানো হলো তার ভিতর কি কারোর কোনো সমস্যা আছে কি, সেটা একটু শুনি। ভাইয়া, এই যে যেটা দেখাইছেন আর কি, ওই যে মানে ওয়েবসাইটটা ফটোশপে তৈরি করার জন্য, আমি হয়তো আমি দেখতেছি যে মানে আমার থেকে ফটোশপে যদি আমি কাজটা করে দিই আমার থেকে ইজি হবে, সেক্ষেত্রে আমি ওখানে যদি মানে ওই ওয়েব ডিজাইনটা যদি ওয়েবসাইটে করে আমার থেকে ওখানে অনেকগুলো সিএসএস দিতে হচ্ছে, অনেকগুলো খাতাগুলো অনেক মানে সাজাতে হচ্ছে, কিন্তু আমি ফটোশপে সেটা ইজিলি পারতেছি, সেক্ষেত্রে আমি কি ওটাই ফলো করবো পিএইচডি এসটিএমএল? পিএইচডি এইচটিএমএল যদি আমি আপনাদের দেখাইতে চাই তাহলে আমার আবার আসলে ক্লাসটা অনেক এক্সটেন্ড হয়ে যাবে, কারণ পিএইচডি আমার কথা হচ্ছে কি, আমরা এখন শিখতেছি র এইচটিএমএল, র সিএসএস শিখতেছি, পিওর এইচটিএমএল পিওর সিএসএস শিখতেছি। আমরা যদি পিওর এইচটিএমএল পিওর সিএসএস, জাভাস্ক্রিপ্টের টুলস, HTML5, CSS3, jQuery, বুটস্ট্র্যাপ, ফন্ট অসম, এই যে যতগুলো স্কিল আছে সেগুলো যদি সব দক্ষতার সাথে আমরা ক্যাচ করতে পারি, তাহলে আমি যদি আপনাদের মাত্র 2টা টিউটোরিয়াল দেই যে HTML পিএইচডি টু HTML, এটা আপনাদের বোঝা একদমই নাথিং, আপনাদের কাছে কোনো ম্যাটার না। আমাদের রোটা মেইনটা আগে শিখতে হবে, মেইন কোর্স আগে, এটা শেখার পরে তারপরে আমরা সাইড HTML CSS বুঝি আগে। আমি তো আপনাদের বলছি CSS নট অনলি CSS, লেস CSS আছে, SCSS আছে, আমরা HTML শুনছি কিন্তু কখনো আমরা SHTML শুনি নাই, এরকম অনেক ব্যাপার আছে। তো আমরা আগে HTML কমপ্লিট করি, CSS কমপ্লিট করি, তারপরে আমরা সাইড টপিক HTML পিএইচডি টু HTML ধরবো, এটা কিন্তু অন্য একটা টপিকস।
পিএইচডি টু এইচটিএমএল, এটার জন্য আলাদা কোর্সও আছে। পিএইচডি টু এইচটিএমএল, পিএইচডি টু ওয়ার্ডপ্রেস, এগুলো আলাদা কোর্সই আছে। তো এটা অন্য সাইডের বিষয় হয়ে যায়। তো আপনারা বেসিকটুকু কমপ্লিট করেন, তারপরে এইটুকু বুঝলে পিএইচডি টু এইচটিএমএল জাস্ট 2 ঘন্টা সময় দিতে হবে শিখতে গেলে। টিউটোরিয়াল পাবেন অনলাইনে, তবে এইটা আগে বুঝতে হবে। এমনি ঠিক। এখানে তো ভাই আমাদেরকে তো এখানে তো এটা এমনি লাস্টে দেখানো হবে না পিএইচডি টু এইচটিএমএল কনভার্টটা? না, পিএইচডি টু এইচটিএমএল আমি দেখাবো না এর ভিতরে, কারণ এটা আমাদের শিডিউলের ভিতরে নাই, তো এটা আমি দেখাবো না। বাট আমি আপনাকে এই বাদে লাস্টের দিকে বুটস্ট্র্যাপ দেখাবো আপনাদের, বুঝতে পারছেন? আর ওয়ার্ডপ্রেস দেখাবো, ওয়ার্ডপ্রেস কিভাবে ওয়ার্ডপ্রেস সাইট রান করে সেটা দেখানো হবে আপনাদের। আমরা কি বুঝতে পারছি সবাই? মিন ভাই, কি বলেন? আচ্ছা একটা প্রশ্ন হলো যে আমরা যখন ফটোশপ থেকে ছবিগুলো নিয়ে আসবো, মানে করবো পিএনজি বা জেপিজিতে যখন সেভ করব বা পিএনজিতে যখন সেভ করব, ছবিটা রেজুলেশন কতটুকু থাকবে, আর একটা বিষয় হচ্ছে এটা সাইজ কতটুকু হইতে হবে, মানে আমাদের তো পেজে যত বেশি হবে লোড বেশি পড়ে যাবে। আচ্ছা, এটা একটা ভালো একটা কোয়েশ্চেন করছেন, এটা আমি একটু পরে বলতাম, যে ভাই যখন বলছেন আমি তাড়াতাড়ি এখনই বলে দিই। এখন ব্যাপারটা হলো, আমরা যত ইমেজ কম ব্যবহার করতে পারি তত ছবি ওয়েবসাইটের জন্য বেটার। একটা ওয়েবসাইট যদি ওয়ার্ডপ্রেস হয় তাহলে কিন্তু সেই ওয়েবসাইটটা অনেক লোড নেয়। সেটার একটা ওয়েবসাইটের স্ট্যান্ডার্ড সাইজ আছে, যে একটা ওয়েবসাইট কতটুকু সাইজ হবে, সব মিলাই সবটুকু মিলে ইমেজ, জাভাস্ক্রিপ্ট, সিএসএস সব মিলে যদি সেটা 2 MB-র নিচে হয় সেইটা মোটামুটি গুড হিসাবে দেখানো হয়। 2 MB হইলেও সেইটা মোটামুটি ভালো। বাট আমরা যদি প্রফেশনাল কেউ কাজ করি, যারা কাজ করেন ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে, ক্লাসিফাইড ওয়েবসাইট নিয়ে যারা কাজ করেন, তাদের পেজ অনলি 700 কিলোবাইট 500 কিলোবাইট হয়। বিকে.কমে ঢোকেন, জাস্ট একবার ঢুকতেই সময় নেবে, সেকেন্ড টাইম গুলির বেগে ঢুকবে। কেন? কারণ এখানে সবকিছু কাস্টমাইজ করা, ইমেজটা পর্যন্ত কাস্টমাইজ করা। আমরা ওয়েব ডিজাইন করি, সেক্ষেত্রে আমাদের হাতে এরকম কিছু পাওয়ার থাকবে। যেমন উপরে যে লোগোটা আছে, এই লোগোটা আমি যদি অনেক হাই রেজলিউশন নেই তাহলে এইটা কিন্তু এসইওর জন্য ব্যাড। যতটুকু হাইট, যেমন এটার হাইট আমি জানি 50 পিক্সেল ইউজ করব, 70 পিক্সেল ইউজ করব, হোয়াইট 70 পিক্সেল ইউজ করব, ঠিক অতটুকু ইমেজ হওয়াটাই বেটার, অতটুকু ইমেজ হওয়াই বেটার। আমি বিকে.কম এখানে এই যে সাইড বা যে ইমেজটা ব্যবহার করলাম, এই ইমেজটা এতটুকু হওয়াটাই বেটার। আমি এই ইমেজটা যদি 1080 পিক্সেল ব্যবহার করি অনেক গুড হবে, বাট পেজটা লোডে অনেক সময় নেবে, পেজটা লোডে প্রচুর সময় নেবে। যতটুকু হলে ভালো, যতটুকু এই সাইজটার অরিজিনাল এখানে ইউজ করব, 200 পিক্সেল ইউজ করি, 500 পিক্সেল ইউজ করি, ততটুকু নেওয়া বেটার। একটু বেশি নিয়ে শুধু একটু বেশি নিয়ে লাভ নাই, কারণ আমি এখানে নিলাম 1080, বাট এখানে শো করতেছি 200 পিক্সেল, তাহলে কি লাভ হলো? বাট আরেকটা সমস্যা হয়, সেটা হলো এখানে 200 পিক্সেল আমি সরাসরি 200 পিক্সেল ইউজ করলাম, বাট রেজলিউশনটা খারাপ হয়ে গেল, এটা অনেক সময় হয়। সেক্ষেত্রে একটু বেশি ইউজ করলেন বা 200 পিক্সেল ইউজ করলেন, কোয়ালিটিটা যেন ভালো থাকে এটা চেক করবেন। আরো একটা ব্যাপার আছে, সেটা হলো ইমেজ কম্প্রেশন। এটা হলো ইমেজ কম্প্রেশন। আপনাদের একটা সাইট দেখাই, সেটার নাম হলো tinypng.com। এই tinypng তে যদি আমি যাই, একটু আগে আমি একটা ছবি এখানে সেভ করলাম, খেয়াল করে দেখেন, এই যে logo.png, এই লোগোটা আমি একটু ক্রিয়েট করছি। তো এই লোগোটা যদি আমার ওয়েবসাইটটা লোড নেয়, তার মানে 136 কিলোবাইট কিন্তু খাবে। বাট আমি tinypng তে চলে আসলাম, এইখানে আমার ওই ছবিটা লোগো যে পিএনজি, ওইটাকে আপলোড করে দিলাম, এইখানে আপলোড করে দিলাম। একটু ওয়েট করেন, দেখেন ছিল 138 কিলোবাইট, হয়ে গেল কত? অনলি 48 কিলোবাইট, অনলি 48, 65% ও কিন্তু ডিক্রিজ করে দিল, ফাইলটাকে ডিক্রিজ করে দিল। এবার ডাউনলোড করি, এই ফাইলটা আবার ডাউনলোড হবে, যেটা আমি করছিলাম সেটা আবার ডাউনলোড হবে, যে ডাউনলোড হয়েছে, সেভ ফাইল, ওকে, ফাইলটা ডাউনলোডও হয়ে গেছে, এই যে ফাইল। আচ্ছা, আমি ফাইলটাকে ওপেন করি, সেম যেরকম দেখতে পাচ্ছেন সেম একই রকমই আছে, মাঝখান থেকে ওয়েট লুজ হয়েছে, একটু ডায়েট করে নিয়ে আসলাম, এই লোগোটাকে একটু ডায়েট করে নিয়ে আসলাম। আচ্ছা, এবারে এইটাকে আমার ডিরেক্টরিতে আমি সরাসরি এই যে লোগো পিএনজি আছে এটাকে পেস্ট করে দিই। ছিল কত? 136, রিপ্লেস করে দিলাম অনলি
48 কিলোবাইট। বুঝতে পারছেন? তো একটা ওয়েবসাইট টোটাল বানানোর পরে একজন ওয়েব ডিজাইনের কাছে এইটাও থাকে। তো যারা নর্মাল ভাবে কাজ করে তাদের মাথায় এত কিছু থাকে না, তাদের এত অভিজ্ঞতা থাকে না। দেখবেন অনেক ওয়েবসাইট আছে যারা ডেভেলপার, তারা আপনাকে 2000 টাকা ওয়েবসাইট করে দেয়। আবার অনেকে আছে তাদের কাছে আপনি 10,000 টাকা দেন, তাও তারা আনস্যাটিসফাইড, বলে যে না আপনারা একটু দিলে ভালো হয়। তো ব্যাপারটা হচ্ছে টাকারও কিছু ব্যাপার আছে কোয়ালিটির জন্য। তারা এইসব ডিটেলস সবকিছু চিন্তা ভাবনা করে দিবে। এইসব চিন্তা ভাবনা করে দিলে আপনার লাভ আছে। আমি একটু এক্সাম্পল হিসেবে বলি, আমরা ওয়েব ডিজাইন করব, আমরা যদি ইমেজটাকে কম্প্রেস না করে দিই, যার ওয়েবসাইট করে দিলাম তার ওয়েবসাইটে দেখা গেল প্রত্যেকবার পেজ লোড নিতে যে লাগতেছে 2 মেগাবাইট। তার মানে সে যখন হোস্টিং কিনবে, হোস্টিংটা অনেক বেশি দ্রুত ক্ষয় হয়ে যাবে। যেমন তার 1 জিবি হোস্টিং আছে, তো একটা পেজ লোড নিতে লাগতেছে 2 মেগাবাইট। তো কয়বার আর ওই পেজটা লোড দিবে, সামথিং কয়েকলে তার হোস্টিং এর মেয়াদ শেষ হয়ে যাবে, তার ব্যান্ডউইথ নষ্ট হয়ে যাবে, ব্যান্ডউইথ শেষ হয়ে যাবে। বাট কম্প্রেস করা থাকলে একদম ইজি, তার ওয়েবসাইটটা আরো অন্তত 20 গুণ বা 30% বেশি হয়তো বা ইউজ করা পসিবল ছিল। এই জন্য অনেক কিছু আপনাদের হাতে, ওয়েব ডিজাইনের হাতে থাকে। আশা করি বুঝতে পারছেন। হাবিবুর রহমান ভাই, আপনি কি আপনার বিষয়টা বুঝতে পারছেন? আরেকটু ক্লিয়ার হইতে চাই, যদি আপনি কিছু মনে না করেন। জি, সেটা জি, হচ্ছে বলেন। যে আমরা তো ইমেজটার হাইট ওয়েট কত হবে এটাই আপনি পিক্সেল দিয়ে দেখাবো হলো জি, ফটোশপে। জি, হ্যাঁ, কিন্তু এটা বাদ দেওয়া একটা রেজুলেশনের ঘর আছে যেটা হ্যাঁ সেটা ওই তো আমি বললাম। আমি সেটা তো বললাম যে 200 পিক্সেল দিলাম, আমার জানি 200 পিক্সেলে 200 পিক্সেলই হবে। এন্ড রেজুলেশন আমি এখানে যখন ওপেন করব, এই যে ফাইলটা কোথায়, এই যে ফাইলটা আমি ওপেন করলাম, এই ফাইলটা ম্যাক্সিমাম কত ওপেন হইতে পারে, এটা হচ্ছে আসল ব্যাপার। আমি মোবাইলটা ক্লোজ করে দিই, ম্যাক্সিমাম ওপেন হইতে পারে এতটুকু। এটা তো আর জুম হবে না, জুম হয়ে তো এরকম আসবে না, এরকম তো আর আসবে না। তার মানে রেজুলেশন আমি যখন লোগোটা সেট করব সাথে সাথে বুঝতে পারবো। কিন্তু এই বড় একটা ফাইল নিলাম, আমি ফটোশপ থেকে 200 পিক্সেল দিলাম, এইখানে 200 পিক্সেল শো করাইলাম, কিন্তু করানোর পরে দেখলাম যে ইমেজটা একটু ফাটতেছে, তখন আমি রেজুলেশন বাড়াই দিব। বুঝতে পারছেন? আচ্ছা, বুঝতে পারছি। আর রেজুলেশন বাড়াই দেওয়ার পরেও আমি বেসিক্যালি নরমালি রেজুলেশন বাড়াই দিলাম, সমস্যা নাই। দেওয়ার পরে আমি যদি একটু কম্প্রেস করে নিই, তাহলেও রেজুলেশন ঠিক রেখে ফাইলটা কম্প্রেস করা পসিবল। বুঝতে পারছেন? এটা কি ওয়েবসাইট থেকে আমাকে কম্প্রেস করতে হবে নাকি আমি ফটোশপ থেকে ফাইলের সাইজ ছোট করে সেভ করতে পারবো, এরকম না, কোনো অপশন আছে? ফটোশপের থেকে করার থেকে এখানে করাটা আমি বেটার মনে করি। বেটার। আচ্ছা, ঠিক আছে, ফটোশপ কোয়ালিটি লস হয়, এটা এখানে আরেকটা বিষয় হচ্ছে আমরা কি যে সেভ অ্যাজ দিয়ে করবো বা আপনি নরমাল সেভ করব ফাইল থেকে সেভ, নাকি সেভ ফর ওয়েবেও করা যায় বা করলেও হবে এরকম কিছু? না, আমরা তো ওয়েবে সেভ করব না, আমরা তো লোকালি সেভ করব। লোকালি সেভ করব। আচ্ছা, লোকালি সেভ করে ওয়েবসাইটে ডিজাইন করব টোটালটা, তারপরে পরে যখন এই ফাইলটা আপলোড হবে ওয়েবে, তখন ওয়েবের বিষয় পরে, তখন ওয়েবে চলে যাবে। বুঝতে পারছি। আচ্ছা, ঠিক আছে তাহলে। আচ্ছা, আমি একটা ছবি দিয়ে দেবো আপনাদের, আপনারা এই ছবি অনুযায়ী ফটোশপে করার ট্রাই করবেন, প্লাস ফটোশপ বাদেও আপনারা লোকালিও করার চেষ্টা করবেন HTML CSS দিয়ে। আশা করি ক্লিয়ার হইছি। গত ক্লাসে কি কারো কোনো সমস্যা আছে কিনা, গত ক্লাসটা একটু রিভিউ দিও, আমরা একটু রিভিউ দেই। ফটোশপের কোনো কোয়েশ্চেন কি আছে? ফটোশপে একটা প্রশ্ন ছিল। বলেন। এটা হচ্ছে, আপনি বললেন যে একটা ওয়েবসাইট হয়তো বা 2 MB যদি নিচে হয় সেক্ষেত্রে ভালো, কিন্তু আমরা একটা ওয়েবসাইটের মধ্যে অনেক সময় দেখা যায় কিছু ভিডিও বা অডিও রাখতে হচ্ছে, কিন্তু একটা ভিডিও যখন আমরা রাখি এই ভিডিও দেখা যাচ্ছে হয়তো 30-40 MB 20 MB উপরে, সেক্ষেত্রে এটা তো অনেক স্পেস নিচ্ছে, ছবিগুলো আস্তে আস্তে অনেক পরে, সেক্ষেত্রে এটা সলিউশন কি? আচ্ছা, যদি কোনো একটা ওয়েবসাইটে ভিডিও অ্যাড করা থাকে, ভিডিও থাকা মানে কিন্তু ভিডিওটা একবারে লোড নিচ্ছে না, একইবারে লোড নিচ্ছে না। ভিডিও দুই পদের হতে পারে। একটা হতে পারে আপনি লোকালি রিলেটিভ প্যাথ দিয়ে আপনার ডিরেক্টরিতে সেভ করলেন, আর একটা হতে পারে আপনি অন্য কোথাও সেভ করলেন তারপরে আপলোড করে দিলেন। তো আমরা যারা একটু বাংলাদেশি হই বা আমরা যারা লোকালি হই, তারা কিন্তু ভিডিওটা ইউটিউবে আপলোড করে সেটা লিঙ্ক দেই। আমরা কিন্তু সরাসরি ওয়েবে লিঙ্ক দেই না, বা পার্সোনাল এখানে লিঙ্ক দেই না। দিতে গেলে কিন্তু প্রচুর ব্যান্ডউইথ লাগে। একটা ভিডিও যদি 20 মেগাবাইট হয়, তো আপনার হিসাব করেন 100 জন দেখলো, 100 গুণ 20, তাহলে কত মেগাবাইট হয়ে গেল? এই এত মেগাবাইটে তার থেকে বহুত পেজ ভিজিট করা পসিবল ছিল। এই জন্য বেসিক্যালি আমরা কিন্তু ইন্টারনাল ইন্টারনাল ভিডিও রিলেটিভ প্যাথে ভিডিও দেই না। আমি একটু এক্সাম্পল দেখাই, আপনি কিভাবে চেক করবেন আপনার ওয়েবসাইটে
কতটুকু স্পেস খাচ্ছে এটা আপনি কিভাবে চেক করবেন? আপনি এটার জন্য যেতে হবে নতুন একটা ওয়েবসাইট, এর নাম হচ্ছে tools.pingdom.com। আপনি এই ওয়েবসাইট থেকে বা জিটি ম্যাট্রিক্স আছে, এরকম আরো প্রচুর ওয়েবসাইট আছে যেখান থেকে চেক করা যায় আপনার ওয়েবসাইটে কতটুকু। এই যে পিংডম ওয়েবসাইট স্পিড টেস্ট, আপনি এখানে সরাসরি বসায় দিলাম বিক্রয়.com। এটার দ্বারা আপনি আপনার ওয়েবসাইটে যাবতীয় ভুলগুলো, এরর গুলো ফাইন্ড করতে পারবেন। আচ্ছা, বিক্রয়.com চলে যাই। দেখেন, হ্যাং অন, রানিং টেস্ট। আপনার ওয়েবসাইটের এরর গুলো আপনি এখানে চেক করতে পারবেন। যে কোনো ওয়েবসাইট, আমরা এসইও কাজ করি বা ওয়েব ডেভেলপমেন্ট, ওয়েব ডিজাইনে কাজ করি, বেসিক্যালি ওয়েব ডিজাইনের এটা লাগে না যতক্ষণ না সার্ভারে আপলোড করা হয়, তো তার আগে এটা লাগে না। এই যে টেস্ট হয়ে গেছে, দেখেন এটার পারফরম্যান্স গ্রেড, পেজ সাইজ দেখেছেন 766 কিলোবাইট অনলি। আমি বলছিলাম আপনাদের যে ক্লাসিফাইড সাইট গুলো এরকম অ্যারাউন্ড 500 থেকে 700 হয়। আর এটার লোড টাইম খেয়াল করে দেখেন, মাত্র 775 মিলি সেকেন্ড, মানে 1 সেকেন্ডও না। এই ওয়েবসাইটটা লোড নিতে সময় নিচ্ছে মাত্র 77 মিলি সেকেন্ড। এখন এখানে কত ইমেজ ব্যবহার করা হয়েছে আপনি নিচে যান, দেখতে পারবেন। ইমেজ ব্যবহার করা হয়েছে অনলি 47 কিলোবাইট, অনলি 47 কিলোবাইট ইমেজ, 6%। স্ক্রিপ্ট, জাভাস্ক্রিপ্ট ব্যবহার করা হয়েছে বেশিরভাগ, 82% জাভাস্ক্রিপ্ট ব্যবহার করা হয়েছে। এইচটিএমএল ব্যবহার করা হয়েছে 5%, অনলি 39 কিলোবাইট। এখানে সব কোনগুলো ব্যবহার করেছে তাও দেখতে পারবেন এখানে। এই যে এই ইমেজটা ব্যবহার করা হয়েছে, এইটা ব্যবহার করা হয়েছে। এইভাবে আপনি দেখে নিতে পারবেন আপনার ওয়েবসাইটে কতটুকু আছে। তো এটা তো গেল যদি লাইভে থাকে, বাট আমার যদি অফলাইনে থাকে তাহলে আপনি এটা বোঝার দুটো সিস্টেম আছে, একটু ডিফিকাল্ট হয়ে যাবে আপনাদের জন্য। আমি একটু দেখাই। এখানে নেটওয়ার্ক নামে একটা অপশন আছে, তারপরে কনসোল নামে একটা অপশন আছে, পারফরমেন্স নামে একটা অপশন আছে। এইগুলা দিয়ে চেক করা যায়। আমি পেজটা রিলোড দিলে তখন চেক করা যায় যে সরাসরি এখানে অফলাইন থাকা অবস্থায় চেক করা যায় পেজটা কতটুকু কি ব্যবহার হলো, এটা চেক করা যায়। তো আমরা এখন এটা মাথায় না রাখি, আমি যখন সি প্যানেল দেখাবো তখন আপনারা একটু দেখে নিন। আপনারা এখন আপাতত একটু কনসেপ্ট নেন যে আমরা পিংডম টুলস এর মাধ্যমে যে কোনো ওয়েবসাইটের সাইজ চেক করতে পারবো, যে সাইজ কতটুকু আছে। আমরা ওয়েব ডিজাইন করার পরে তখন এটা চেক করে দেখবো আমার সাইটটা ঠিক আছে কিনা। বুঝতে পারছেন? ইমেজ যত কম ব্যবহার করা যায়। এখানে একটু সমস্যা আপনাদের কাছে, একটু সন্দেহজনক মনে হচ্ছে না আপনাদের কাছে বিক্রয়.comটা? বিক্রয়.com এর ফার্স্টের যে পেজ, কত ইমেজ দেখছেন? বাট এখানে খেয়াল করে দেখেন, এখানে বলতেছে কি মাত্র 47 কিলোবাইট ইমেজ। হ্যাঁ, একটু অন্যরকম মনে হচ্ছে। দেখেন এটা একটা, এই যে এত বড়, এইখানে কত ইমেজ, তাই এত কিছু ইমেজ দিয়ে মাত্র 47 কিভাবে পসিবল? তার মানে এখানে হয় সুপার কম্প্রেস ইউজ করা হয়েছে পিএনজি ফাইল, অথবা অন্য একটা ট্রিক্স ব্যবহার করা হয়েছে যেটা নাম হচ্ছে এসভিজি ক্যানভাস। এই এসভিজি ক্যানভাসের মাধ্যমে সরাসরি ওয়েবের কোডের মাধ্যমে আইকন তৈরি করা যায়, ইমেজ তৈরি করা যায়। সেই ইমেজ তৈরি করে দিলে এই বিক্রয়.com যে ম্যাপটা দেখতেছেন, এটা কিন্তু কোনো ইমেজ না, এটা কোনো ইমেজ না। এই লগ ইনের পাশে একটা ছবি দেখতে পাচ্ছেন, চ্যাটের পাশে একটা আইকন দেখতে পাচ্ছেন, এটা কিন্তু কোনো ইমেজ না, কোনো ফন্টসম আইকন না, এটা এসভিজি দিয়ে করা, ক্যানভাস দিয়ে করা। বুঝতে পারছেন সবাই? হ্যাঁ, আমাদের স্কিল ডেভেলপমেন্ট করতে গেলে ধাপে ধাপে আরো অনেক কিছু লাগবে। আমরা নতুন আরো অনেক কিছু শিখবো, ক্যানভাস শিখবো, আমরা ফন্টসম শিখলাম, আমরা সামনে হয়তো ম্যাটেরিয়াল ডিজাইন শিখবো, আরো অনেক আইটেম আছে যেগুলো ধাপে ধাপে আমরা দেখে নিব। তো ফটোশপ আজকে এই পর্যন্ত থাকলো। আগের ক্লাসে জি হ্যালো জি ফটোশপ আপনি ওই একটা ছবি যতটুকু রেজোলিউশন দিলেন, যতটুকু সাইজ করলেন, ঠিক আছে, যে আমি 10 পিক্সেল বা 20 পিক্সেল করব, তো এটা কিভাবে মানে করে ছোট করব? আচ্ছা ঠিক আছে, রিসাইজ কিভাবে করব? জি, রিসাইজ। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এই ফাইলটা নিলাম, এই ফাইলটার রেজোলিউশন কত আছে সেটা দেখতে চাই। এখনো তো জানি না এই ফাইলটা কি। আমরা এখানে বাইরে ওপেন করলেই দেখতে পারি
এই যে ওপেন করলাম, এখানে সরাসরি লেখাই থাকে নিচে, যেমন এখানে লেখা আছে 1024/768, দেখেন এখানে লেখা আছে। বাট আমি ফটোশপে কিভাবে বুঝবো? আমি যে সফটওয়্যারটা ইউজ করছি সেই সফটওয়্যার তো আপনাদের নাই। আমি এখানে ইউজ করতেছি, এখানে পিকাসো নামে একটা সফটওয়্যার আছে, সেই সফটওয়্যারটার ছবিটা এরকম ভাবে ওপেন হয়, এটা তো আপনাদের নাই। বাট ফটোশপে চলে যাই, ফটোশপে এই সাইজটা, এই ইমেজটা কতটুকু কি আছে, এই যে এখানে ক্লিক করেন, একদম নিচে ডটস লেখা আছে 1024/768 এবং এটা RGB মোডে আছে, রেড গ্রিন ব্লু এবং রেজুলেশন 96 পিক্সেল। বুঝতে পারছি আশা করি। এখন এটাকে আমি রিসাইজ করব, তাহলে চলে যাব ইমেজ মেনুতে। ইমেজ থেকে দুইটা জিনিস করা যায়, একটা হলো ইমেজ সাইজ আর একটা হলো ক্যানভাস সাইজ, দুইটা জিনিস আলাদা। ফার্স্টে দিলাম ইমেজ সাইজ, এই যে ইমেজ আছে 1024/768, আমি দিলাম 500 পিক্সেল, হাইট 400 হাইট এবং 500 ওয়াইড। ওকে, দেখেন ইমেজটা কিন্তু রিসাইজ হয়ে গেল, ইমেজটা রিসাইজ হয়ে গেল। এবার একটা বিষয় আছে, সেটা হলো আপনি একটা লোগো ডিজাইন করলেন, সেটা কিন্তু আপনি ফটোশপে করবেন, সেটা হবে এইচডি, সেটা এইচডি ফর্মে 1080 হোক। যখন আপনি ওই লোগোটা ওয়েবসাইটের জন্য ইউজ করবেন, তখন দেখা গেল এক জায়গায় ইউজ করবেন, সেখানে অনলি 50/50 পিক্সেল। আপনার যে মাস্টার ফাইলটা থাকবে সেটা তো মাস্টার ফাইলই থাকবে। আপনি যখন একটা কপি ওখানে সেভ করবেন লোগো, তখন আপনি রিসাইজ করে নিন। যেমন এখন এই যে রিসাইজ করে নিলাম, এবার ফাইল সেভ অ্যাজ, একটা পিএনজি ফরম্যাট, ডেস্কটপ একটা পিএনজি ফরম্যাট আমি করে নিলাম। বাট আমার মেন ফাইলটা আমি এরকম ভাবে সেভ করব না, এরকম অরিজিনাল ফাইলে থাকবে। এই কনসেপ্টের উপরে কিন্তু আমরা মেইনলি কাজ করি। অরিজিনাল ফাইল থাকবে, রিসাইজ করে 20 পিক্সেল একটা লাগবে, 50 পিক্সেল একটা লাগবে। তা আমি যদি একবার 50 পিক্সেল করেই ফেলি, সেভ করি, তাহলে তো আমি এইচডি পাচ্ছি না, এটা সমস্যা। তো এই জন্য এইচডি ফাইল, মাস্টার ফাইলটা রাখবেন, আর অন্যগুলো আপনারা অন্যভাবে করে নেবেন। আমরা আশা করি বুঝতে পারছি। ভাইয়া সমস্যা আছে? রিসাইজ করতে পারবেন? আর কোনো সমস্যা কি আছে কারোর? ভাই জি বলেন। ভাই ওই যে মার্কিউর যে এটা বলছিলাম, ওটা একটু দেখা দিতেন। মার্কিউ ওই যে দুইটা দুই সাইড থেকে আসবে একই লাইনে। মার্কিউরে দেখাইতে গেলে একটু সময় লাগবে, ওটা করতে গেলে একটু প্রবলেম। আপনি পার্সোনাল ভাবে আমার কাছ থেকে দেখে নিন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে ঠিক আছে। একই সাথে দুইটা জিনিসের দুইটার পজিশন একই হইতে হবে। আমরা কিন্তু পরপর শো করে, উপর নিচ শো করে, কিন্তু আপনি যে মার্কিউ দিবেন দুইটা মার্কিউরই একই পজিশন হইতে হবে, না হলে কাজ করবে না। একই পজিশন দেওয়ার জন্য আমরা অ্যাবসলিউট ব্যবহার করি, অ্যাবসলিউট দিয়ে তারপরে আপনি করে নেবেন। অ্যাবসলিউট পজিশনটা আরেকটু বিস্তারিত বোঝার ব্যাপার আছে, আমি এখনো বলি নাই আপনাদের, সেটা আরেকটু বিস্তারিত দেখাতে হবে আপনাদের। আচ্ছা, আগের ক্লাসের এইখানে যা দেখানো হয়েছিল, এইখানে কি কারোর কোনো সমস্যা আছে বা আপনারা কাজ করতে যে কোনো প্রবলেম ফেস করছেন, সেটা থাকলে আমাকে একটু বলেন। আমার এটা ওই যে লোগোটা হচ্ছে না, সাইদ ভাই আসসালামু আলাইকুম। ভিজিবল হচ্ছে না। জি বলেন। সাইদ ভাই ব্যাকগ্রাউন্ড ইমেজটা একটু দেখাবেন আর একবার। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, আপনি লোগোটা কি হয়েছে? লোগোটা আমি লোগোটা মানে ওইখানে আপলোড করেছি, লোগোটা আসছে, কিন্তু লোগোটা যে শো করবে সেটা শো করতেছে না, বাট বোঝা যাচ্ছে যে এখানে একটা লোগো করা হয়েছে। তার মানে আপনার ফাইলের সোর্সটা ঠিকমতো পায় নাই, ফাইলের লোকেশনটা ঠিকমতো দেওয়া হয় নাই, ছোট্ট করে শো করতেছে বাট ইমেজটা পায় নাই, না পাওয়ার কারণে আসতেছে। আপনি সোর্সটা আপনি চেক করে দেখেন, সোর্সের নামটা দরকার আবার রিনেম করে দেন, ঠিক আছে? ঠিক আছে, চেক করে দেখব। আচ্ছা, এখানে এই আমি সেকশন তৈরি করেছিলাম, এখানে একটা, এখানে একটা, এখানে একটা। এই সেকশনে আমি একটা ব্যাকগ্রাউন্ড দিতে চাই, যেমন এখানে ফুটারে আছে, ফুটারে একটা আমি সাপোজ এইখানে দিতে চাই। এখানে পারা মানে আমি যে কোনো জায়গায় দিতে পারবো আমি মনে করি, আমি এইখানে দিতে চাই। এটা হচ্ছে ফুটারের ভিতরে ফুটার আইটেম, মেবি দেখি একদম নিচে চলে যাই, এই যে ফুটার আইটেম, এখানে এই ফুটার আইটেম আছে। তো ফুটার আইটেমের ক্লাস কোথায়? আমরা এক্সটার্নাল সিএসএস ইউজ করছিলাম, এক্সটার্নাল সিএসএস ফাইলে চলে যাই, এই যে সিএসএস এডিট। এক্সটার্নাল সিএসএস করলে হচ্ছে এইটাই হয়, বারবার খালি ওইখানে যাওয়া লাগে, এই হচ্ছে ব্যাপার। এই যে ফুটার আইটেম, ফুটার আইটেমে ব্যাকগ্রাউন্ড ইউজ করছিলাম, ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউজ করি নাই। তা আমি ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউজ করে দেখাই, ব্যাকগ্রাউন্ড ইমেজ দিলাম, দেওয়ার পরে ইউআরএল। আব্দুল খালেক ভাই, ইউআরএল মানে কি? ইউনিফর্ম রিসোর্স লোকেটর, এটা হচ্ছে একটা লিংকের ঠিকানা, আর কি ওয়েবসাইটের লিংকের ঠিকানা।
হ্যাঁ, যে কোনো লিংক, ওয়েবসাইট নট অনলি, যে কোনো লিংক যে কোনো পেজ বা যে কোনো ওয়েবসাইট। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউআরএল ইউজ করলাম যে কোথায় আমি ইমেজটা রেখেছি। তো আমার দেখেন আমার এই ডিরেক্টরিতে এই যে টিউলিপস আছে, এই টিউলিপস এর নামটা সরাসরি কপি করে নিয়ে যাই, রিনেম। যদি এটা কোনো ডিরেক্টরিতে থাকে তাহলেও সেটা আমি আপনাদের বলছি যে কি যদি কোনো ডিরেক্টরির ভিতরে ইমেজটা থাকে তাহলে সেইটাও পসিবল। আচ্ছা, এখানে সরাসরি ইমেজের নাম এক্সটেনশন সহ বলে দিতে হবে, বলে দিলাম, সেভ করলাম। এবার এটাকে রিলোড করি, দেখেন এই যে ইমেজটা চলে আসছে। বাট ইমেজটা কিন্তু যেহেতু অনেক বড় এই সাইজ অনুযায়ী হয় নাই। যেমন আপনাদের একটু আগে বললাম যে ফটোশপে কাজ করব, এখানে একটা ব্যাকগ্রাউন্ড দিব, তো ব্যাকগ্রাউন্ডটা দেখেন এই ইমেজটা 720 পিক্সেল, বাট এখানে ডিভিশনটা অনলি মাত্র 200 পিক্সেল। তাহলে এত বড় একটা ইমেজ এখানে দেওয়া কিন্তু আনঅ্যাপ্রোপ্রিয়েট। এখন আমার বাধ্য করতে হবে এই ইমেজটাকে ছোট করার জন্য, বাধ্য করতে হবে। সেজন্য ইউজ করতে পারি ব্যাকগ্রাউন্ড সাইজ, ব্যাকগ্রাউন্ড ওয়াইড, ব্যাকগ্রাউন্ড হাইট ইউজ করতে পারি। তো একটা সংক্ষেপে একটা সমাধান আছে, ব্যাকগ্রাউন্ড সাইজ কভার, এটা দিয়ে করা যায়, তবে হোয়াইটটা ঠিকঠাক মতো আসে না। এই যে দেখেন আমি এইটার দ্বারা করে দিলাম, ফোর্স করলাম। ব্যাকগ্রাউন্ডটা আসলে ইমেজটা তো এত ছোট না, আসলে 1080 পিক্সেল বা 720 পিক্সেল, বাট আমি ওকে ফোর্স করে অতটুকু সাইজের জন্য নিয়ে আসলাম। কিন্তু বেটার কি, ওইখানে জানি অতটুকু ইমেজ ইউজ হবে, তাহলে অতটুকু একটা ইমেজ আমি ইউজ করব। বুঝতে পারছেন যে এই বড় ইমেজটা ইউজ করার কারণে এখানে জায়গাটা বেশি খেয়ে যাবে, তাই তো? এই ইমেজটা জায়গা বেশি খাবে, তার থেকে বড় কথা এই টিউলিপস এর জায়গা খাইছে 607 কিলোবাইট। বাট আমি যদি এই সেম ইমেজটাকে 200 পিক্সেলে নিয়ে আসি তাহলে এই ইমেজটা 637 জায়গায় অনলি 10 কিলোবাইট হয়ে আসবে। তো অতিরিক্ত জায়গা কেন আমি নষ্ট করব, অতিরিক্ত স্টোরেজ কেন আমি নষ্ট করব, বুঝছেন না? এটার জন্য আমি সেম ইমেজ আরো একটা কপি হবে, সেটা হবে 202 পিক্সেল, আমি সেইটা ওইখানে ইউজ করলাম। ভাই পিএনজির ক্ষেত্রে তো সেম হবে, সব ক্ষেত্রে একই কথা। সাইদ ভাই আরেকটা প্রশ্ন আছে। জি বলেন। সাইদ ভাই, আপনি আমাদের এখন যে আমাদের ওয়েবসাইটে যেটা বানাচ্ছেন হোম ওয়ালেটস আর হোম ওয়ালেটস দিয়া, এটা তো পিছনের যে ইয়াটা নিয়েছেন মেনু বারটা, এই পুরোটা তো একটা ডিপ, তাই না? জি, ডিভিশন, জি। হ্যাঁ, তাহলে আপনি মনে কন্টেইনার ব্যবহার করে যে পোস্ট ইউর এই ওয়ালেটস এটা ব্যবহার করা হয়েছে আর কি, যতটুকু আমি প্র্যাকটিস করলাম দেখলাম। আমি যদি দুইটারে এই পুরো অংশটার মধ্যে প্রথমে ফার্স্ট ডিপ আর একটা সেকেন্ড ডিপ নেই, তাইলে কি করা যাবে? আপনি কি হেডারের কথা বলতেছেন নাকি ফুটারের কথা বলতেছেন? হেডারের কথা বলতেছি। আচ্ছা, ফার্স্ট ডিপ সেকেন্ড ডিপ নামের ব্যাপার, নাম দিবেন কি সেটা? হ্যাঁ, আমি ওই যে দুইটা অংশ তো দেখা গেছে আমি একটা অংশে মেনু ইউজ করব, অন্য অংশে লোগো ইউজ করব। এই যে মেনুর বিভিন্ন আইকন গুলো এগুলো ইউজ করতে চাচ্ছি লিস্টে। আনলিস্টেড যে মেনু গুলো হোম কন্টাক্টস এগুলো থাকে, তখন আমি কিভাবে এই দুইটাকে কি আমি কন্টেইনার ব্যবহার করে করতে পারবো নাকি আমি ডিপ ব্যবহার করে করব? ডিপ আর কন্টেইনার তো নাম, কন্টেইনার নামে তো কোনো ট্যাগ নাই, কন্টেইনার নামে কোনো ট্যাগ নাই, আমরা ইউজ করি ডিভিশনে ইউজ করি। বাট আমরা নেক্সট ক্লাসে শিখবো, নতুন কিছু এলিমেন্ট শিখবো, যদিও HTML5 এর নতুন কিছু এলিমেন্ট শিখবো। বাট আপনি যেটা বললেন আমরা সবখানেই ডিভিশন ইউজ করি। এবার ডিভিশনের নাম যদি দেন কন্টেইনার লেফট, হেডার লেফট, এগুলো ডাজেন্ট ম্যাটার। আপনার কথা হলো, কাজ হলো আমি যেরকম করতে চাই সেইটা করতে পারাটা। আমার যে নাম দিতে হবে এইটা এরকম কোনো বিষয় নাই, যে আমি দিতে পারবো না এটা এরকম কোনো কথা নেই। এই হচ্ছে ব্যাপার। আপনি এখানে নাম দেন, ডিভিশন লেফট দেন, ডিভিশন রাইট দেন, সমস্যা নেই। বুঝতে পারছেন? আর কন্টেইনার যেটা বললেন সেটা হলো সিএসএস, আমি নাম দিলাম কন্টেইনার সিএসএস, তার ভিতরে সেটাকে 990 পিক্সেল দিলাম, মার্জিন 0 অটো দিলাম, তাতে কি লাভ হইলো? কন্টেইনারটা সেন্টারে থাকলো। আচ্ছা, সেন্টার কন্টেইনারের ভিতর আবার একটা ডিভিশন নিলাম কন্টেইনার লেফট। কেন নিলাম? কারণ আমি কিছু আইটেমকে বাম দিকে শো করাতে চাই। আচ্ছা, ওর ভিতরে ওর আইটেম গুলোকে আমি দিয়ে দিলাম। আরো একটা ডিভিশন দিলাম, সেটা দিলাম ডান সাইডে। কেন ডান সাইডে দিলাম? কারণ আমি ডান সাইডে কিছু মেনু শো করাতে চাই। এই হচ্ছে ব্যাপার, সবকিছু ডিভিশন দিয়ে করা পসিবল। আমি কি বুঝতে পারছি সবাই? হ্যাঁ, বুঝতে পারছি। ভাই জি, হ্যাঁ, আপনি যে হেডারটা করছেন, হেডারটা হোম ওয়ালেটস পোস্ট ইউর অ্যাডস এরকম একটা হেডার করছেন, এটার মধ্যে আমি যদি ইচ্ছা করি যে হোমকে আমি একটা হোম এবং এই পাশে যে কম্পিউটার লোগোটা আছে এটাকে একটা ডিভিশনে দিব, অল অ্যাডস এটাকে একটা ডিভিশনে নিব, হোম এই প্রত্যেকটা ডিভিশনে যদি নেই, একটা ডিভিশন ধরে করি, অথবা আমি একটা মেনু নামে একটা ডিভিশন নিয়ে
পুরো এই 4টা ইয়েকে আমি এক ডিভিশনে সেভ করলাম, তাও করা যাবে? যাবে কি তা কেন মানে করবে? যাবে যে, কিন্তু কিন্তু কেন করবেন? একটা ডিভিশন টোটালটা একটা ডিভিশনের ভিতর নেওয়া যায়, নিলেন। তা আপনি তো এগুলো তো অ্যাঙ্কর দিয়ে করলেন। আমি কোডে চলে যাই। এই যে আমাদের কোড, এই যে হেডার, তার ভিতরে হেডার আছে টোটালটা, কন্টেইনার সেন্টার আনার জন্য, তারপরে হেডার লেফট বাম পাশে আনার জন্য, হেডার রাইট ডান সাইড আনার জন্য। তো এর ভিতরে অ্যাঙ্করের আগে ডিভিশন দিলে কোনো সমস্যা সেটা কিন্তু আমি বলতেছি না, দিলে দিতে পারেন, বাট কেন দিবেন? দিয়ে লাভ কি? আমি একটা ডিভিশন দিয়ে করছিলাম, একটু দেখবেন একরকম হয়েছে। আচ্ছা দেখি, আপনি দেখেন আমাকে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আপনি চ্যাটে আমাকে মেসেজ দিয়ে দেন, চ্যাটের ভিতরে মেসেজ দিয়ে দেন, মেসেজে ফাইলটা দিয়ে দিন। ঠিক আছে আচ্ছা দিয়েছেন কি? আমার তো স্ক্রিন শেয়ার হচ্ছে। স্ক্রিন শেয়ার না, আপনি চ্যাটে আমাকে একটু, আপনাকে একটা ফাইল নাকি এক্সটার্নাল সিএসএস আছে? এক্সটার্নাল সিএসএস আছে এটার সাথে। তাহলে দুইটা ফাইল দিয়ে দেন আমাকে। আচ্ছা ঠিক আছে, আমি দিচ্ছি। জি। তাহলে ওয়ার্ডপ্রেসের যে কোনো ওয়েবসাইটে আমরা যতগুলো ইমেজ ইউজ করব সবগুলোই পিএনজি হওয়াটাই বেটার। ওয়ার্ডপ্রেসে কি জানেন? ওয়ার্ডপ্রেসটা কি বুঝেন তো নাকি? ওয়ার্ডপ্রেস কিন্তু একটা সিএমএস, কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। এই ওয়ার্ডপ্রেসে আমাদের কাজ কি? ওয়েব ডিজাইনারের কাজ কি? ওয়ার্ডপ্রেসের যত থিম দেখতেছেন আপনারা, যত থিম আমরা ইনস্টল করি, সব থিম কোনো না কোনো ওয়েব ডিজাইনার আগে তৈরি করে। এই আমরা যে এইচটিএমএল সিস্টেম করতেছি এইভাবে তৈরি করে। তৈরি করার পরে সেই ডিজাইনটাকে ওয়ার্ডপ্রেসের থিম আকারে পাবলিশ করা হয়, থিম কাস্টমাইজেশন করা হয়। কিন্তু আগে কিন্তু এরকম একটা রো এইচটিএমএল ফাইল থাকে, একটা রো সিএসএস ফাইল থাকে, টোটাল ওয়েবসাইট। সেই ওয়েবসাইট আমরা কিন্তু একটা হোম পেজ করছি, বাট হোম পেজ থাকবে, লগ ইন থাকবে, রেজিস্টার থাকবে, কন্টাক্ট থাকবে, টার্মস এন্ড কন্ডিশন থাকবে, সিঙ্গেল পেজ থাকবে, ক্যাটাগরি পেজ থাকবে, সব মিলে একটা প্রপার ওয়েবসাইটের টেমপ্লেট আগে করতে হবে। তারপর এই ওয়েবসাইটের টেমপ্লেটটাকে আরো ডিফাইন করে তখন এইটাকে নিয়ে যাব, কনভার্ট করে নিয়ে যাব ওয়ার্ডপ্রেসে। এটাকে বলা হয় ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন। এইটা আমরা ওয়েব, এটা কিন্তু ওয়েব ডেভেলপমেন্ট সেকশনে চলে যায়। থিম কাস্টমাইজেশনটা, ডিজাইনটা আপনি করবেন, এরপরে ওয়েব ডেভেলপমেন্টটা আপনি যদি শিখেন তাহলে আপনি করবেন। হ্যাঁ দেখেন, আমি আপনাকে সোর্স ফাইলটা পাঠাইছি। আমার একটি প্রশ্ন হচ্ছে যে আচ্ছা সবগুলো মানে ধরেন যে ডেভেলপমেন্ট ক্ষেত্রে আমি যে ছবিগুলো ইনক্লুড করব ওটা পিএনজি তে দিলেই মানে ফাইলটা লোড হতে সময় কম নেবে, এটাই তো? আমি আবার একটু বলেন, আমি বুঝিনি কথাটা। মানে ওয়ার্ডপ্রেসে যে পরবর্তীতে যে ছবিগুলো আমরা ইনক্লুড করব, যেমন একটা ধরেন যে একটা কলেজ ক্যাম্পাসের ছবি, ওয়ার্ডপ্রেসের ব্যাপার সম্পূর্ণ আলাদা। ওয়ার্ডপ্রেসের সব ব্যাপার সম্পূর্ণ আলাদা। কেন আলাদা আমি বলি। ওয়ার্ডপ্রেসে সরাসরি প্লাগইন ইনস্টল করে ইমেজকে কম্প্রেস করা যায়। আপনি যত আপলোড করছেন ইমেজ, একটা সফটওয়্যার ইনস্টল করে, প্লাগইন ইনস্টল করে ক্লিক করলে ইমেজগুলোকে কাস্টমাইজ করা যায়। যেহেতু এটা কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, ওটা সিস্টেম আলাদা। আপনি সিএসএস মিনিফাই করবেন, ওখানে ওয়ার্ডপ্রেসের থিম প্লাগইন আছে, ওইটা ইনস্টল করলে আপনার যত জাভা স্ক্রিপ্ট আছে, জাভা স্ক্রিপ্টও কম্প্রেস করা যায়, সিএসএস ফাইলকেও কম্প্রেস করা যায়। আপনাদের বলছিলাম যে সিএসএস ফাইল সব পরপর লাইনে, এই যে মাঝখানে একটু গ্যাপ আছে, স্পেস আছে, এই স্পেস যদি একটু কমানো হয়, এরকম প্রত্যেকটা লাইনে যদি স্পেস কমানো হয়, তাহলে দেখা যাবে শেষে অন্তত 10 কিলোবাইট সেভ হয়েছে। এইগুলোকে বলা হয় সিএসএস মিনিফাই, বা টোটাল সব সিএসএস কে একটা লাইনে শো করানো যায়, এটা একটা ব্যাপার আছে। তো এইসব ওয়ার্ডপ্রেসে সবকিছু অটোমেটিক হয়। এর আগের কাজ আপনার ওয়ার্ডপ্রেসের থিম কাস্টমাইজেশনের যে টেমপ্লেটটা, সেইটা আপনার হাতে। সেই ওয়েবসাইটটাকে আমি, এই যে ওয়েবসাইটটা আছে বিক্রয় করলাম, এখন এইটাকে আমি ওয়ার্ডপ্রেস থিমে কাস্টমাইজ করব। এর আগে যত কাজ সেটা হচ্ছে আপনার। বুঝতে পারছেন? আচ্ছা আমি একটু ফাইলে চলে যাই, ডেস্কটপ। স্যার আদাব, কিছু কোয়েশ্চেন ছিল। আমার আসলে কারেন্ট চলে গেছিল তো ডিসকানেক্ট হয়ে গিয়েছিল। জি ম্যাডাম বলেন। স্যার আগের দিনের কোয়েশ্চেন, আপনার ওই যে সিএসএস যে ফাইলটা আপনি করলেন, তো ওইটা আমি কানেক্ট করতে পারতেছি না মেইন ফাইলের সঙ্গে। আসলে ওই যে সিএসএস এর উপরে আপনি যে কি লিখছেন ওটা আমি আসলে ক্যাচ করতে পারিনি। ডক টাইপ এইচটিএমএল বা এমন কিছু একটা ছিল। আচ্ছা ডক টাইপ এইচটিএমএল এটা আমি লিখি নাই। এটা বেসিক্যালি লেখার আগে এইচটিএমএল এর উপরে এখানে ডক টাইপ নামে একটা কথা থাকে, এরকম লেস দেন একটা বিস্ময়বোধক চিহ্ন, তারপর লেখা থাকে ডক টাইপ। ডক টাইপ
তারপরে লেখা থাকে HTML, এটাকে ক্লোজিং করা থাকে। এইটা দ্বারা বোঝায় যে W3 একটা ওয়েবসাইট আমরা অনেকে চিনি, W3 একটা প্রোগ্রামিং টার্মস আছে, এটা কিন্তু HTML টা ক্রিয়েট করার অবদান কিন্তু W3 একটা প্রোগ্রামিং টার্মস আছে, তার ভিতরে এই ডক টাইপ HTML টা বলে দিতে হয়। এটা না বললে বেসিক্যালি আমরা নতুন যখন ওয়েব ডিজাইন করতেছি, এখন এটা না লিখলে কোনো সমস্যা নাই। আর এইটার দ্বারা আমার পেজে কোনো ইফেক্ট করবে না, পেজের কোনো কাজে ইফেক্ট করবে না, এসইও এর ক্ষেত্রে একটু ইফেক্ট করবে। তো এইটাও খুবই গুরুত্বপূর্ণ তা না, বাট আমরা দিয়ে নিব। আপনারা কাজ করবেন এরপর থেকে এটা নিয়ে দিবেন। ডক টাইপ HTML, ডক টাইপটা ক্যাপিটাল লেটার এবং HTML টা স্মল লেটার। আশা করি সবাই বুঝতে পারছেন। ম্যাডাম বুঝতে পারছেন? জি স্যার, CSS ফাইলটাতে আপনি একটু উপরে যে জানাই একটা জিনিস দেখবো এজন্য। আচ্ছা এই জিনিসটা একদম উপরে যাব। জি আসলাম। জি আচ্ছা, এখানে আর কিছুই দিতে হবে না, এটা কি আমি সেভ করে তারপরে রিলোড দিব? মানে আমার আসলে সমস্যা হয়েছে কি, আমি স্টাইল CSS টা আলাদা করার পরে যখন লিংক দিয়ে একসঙ্গে করতেছি মেইন ফাইলে HTML, তখন আর CSS গুলো আসতেছে না, এটাই হলো ঝামেলা হচ্ছে। আচ্ছা, একটা সমস্যা হতে পারে আপনি এই স্টাইল CSS এর ভিতরেও হয়তোবা স্টাইল ট্যাগটা দিয়েছেন, এটা একটা সমস্যা হতে পারে। জি আমি আগে দিয়েছিলাম, পরে আমাকে একজন বলছেন গ্রুপে, পরে আমি ওটা বাদ দিছি, কিন্তু তারপরেও আমার ঝামেলা হয়েছে। আচ্ছা ঠিক আছে, এবার যদি দিয়ে থাকেন ঠিকঠাক মতো স্টাইল, আপনি একটু খেয়াল করে দেখেন নামটা ঠিক আছে কিনা। আমি আবার ডিরেক্টরিতে ব্যাকে যাই, এটা তো লাগবে থাক। আচ্ছা এখানে যেমন আমার ইন্ডেক্স ফাইল আর একটা হচ্ছে স্টাইল CSS, আগে দেখেন নামটা ঠিক আছে কিনা, রিনেম করে দেখেন যে নাম স্টাইল ঠিক আছে কিনা, কোনো একটা স্পেস পড়ে গেছে কিনা মাঝখানে, এরকম একটু দেখেন। তারপরে CSS ঠিক আছে কিনা, সব যদি ঠিক থাকে আমি দেখেন সবসময় রাইট ক্লিক করে রিনেমে ক্লিক করি, তারপরে নামটা কপি করে নেই, এটা কিন্তু বেটার। কারণ অনেক সময় হয় কি, অনেক বড় নাম থাকলে ওইটা দেখে দেখে লিখতে গেলে সমস্যা হয়ে যায়। তো আপনার নামটা কপি করলেন, এইবার আপনার যে ইন্ডেক্স ফাইল সেইটা এডিট করবেন, এডিট করে একদম ফার্স্টে দুইটা জিনিস লাগবে, একটা হইলো href আর একটা হইলো রিলেশনশিপ, দুইটা লিংকের ভিতর href, এই যেমন এই যে রেল, একটা হচ্ছে href আর একটা হচ্ছে রিলেশনশিপ। আমি এটাকে পিছনে নিয়ে যাই তাহলে বেটার। এই যে দেখেন লিংক হাইপার রেফারেন্স style.css একদম হুবহু রুট ডিরেক্টরিতে আছে, সেজন্য আমি সরাসরি বলে দিছি style.css। বা যদি একটা ফোল্ডারের ভিতরে থাকতো তাহলে আমি ফোল্ডারটার নাম বলতাম, তারপরে স্ল্যাশ দিতাম। তো আপনার এখানে দেখেন এই জাতীয় কোনো প্রবলেম হয়েছে যে আপনি হয়তোবা কল করতে পারতেছেন না, ঠিক আছে? আচ্ছা স্যার, আর আরেকটা সমস্যা হলো ফন্ট অসমের, ওইটা আমি মানে ডাউনলোডও করেছি, ফোল্ডারেও এনেছি, তারপরে এই যে এখানে লিংক দিয়েও করা হয়েছে, কিন্তু ওই যে হোম আপনার হেডার লিংকের ওখানে হোমে গিয়ে যে ওই যে ফারফা দিয়ে বিভিন্ন ছিল, ওগুলা দেওয়ার পরে কোনো আইকন আসেনি, মানে এসে হোমের পাশে কোনো আইকন আসেনি। হোমের পাশে কোনো আইকন আসে নাই? হ্যাঁ ঠিক আছে, একটা সেকেন্ড, ইনস্পেক্ট, গুগল ক্রোমের একটা সিস্টেম ছিল, সেটা একটু দেখে নিই। আচ্ছা এই যে একটা অপশন দেখেন, আপনি ফায়ারফক্স যদি এডিট ইউজ করেন, ম্যাডাম আপনার জন্য বলতেছি, আপনি যদি ফায়ারফক্স ইউজ করেন, আপনি কোনো পেজ যদি রিলোড দেন, ইনস্পেক্ট ক্লিক করার পরে আপনি স্টাইল এডিটরে চলে যাবেন, স্টাইল এডিটরে। এবার বাম সাইডে খেয়াল করে দেখবেন স্টাইল CSS যা যা লিংক হইছে সেটা এখানে দেখা যায়। এই যে স্টাইল CSS, এই যে অল CSS, আপনি দেখেন এখানে অল CSS টা কানেক্ট হয়েছে কিনা, আগে দেখে নেন। যদি স্টাইল CSS অল CSS কানেক্ট হয় তাহলে আপনি এই কোডটা ইউজ করবেন, যেমন এইটা শুধু দিলে নরমাল শুধু এখন কাজ করে না। আমি যে লেটেস্ট ভার্সনটা ইউজ করছিলাম সেখানে শুধু না দিলে অনেক সময় কাজ করে না। অথবা এস মানে হচ্ছে সলিড, FA মানে ফন্ট অসম, আর এস দ্বারা সলিড বোঝায়। আবার FA আর আছে, তার মানে ফন্ট অসম রেগুলার, এরকম বিভিন্ন ভার্সন আছে। তা আপনি সরাসরি যেখান থেকে ডাউনলোড করছেন ওইখানে একটা কোড আছে এই আইকনের, সেই আইকনটা ব্যবহার করেন। আর তার আগে একটু চেক করে দেখেন এই ফায়ারফক্স দিয়ে এই অল CSS টা কানেক্ট হয়েছে কিনা।
অল সিএসএসটা কানেক্ট হইছে কিনা এটা একটু দেখে নিবেন সবাই, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, জি। আচ্ছা ঠিক আছে, ওকে। আচ্ছা, তো আমি আপনার ফাইলটা ওপেন করলাম। হ্যাঁ, এখানে বলেন ভাই কি সমস্যা এখানে? বলছি এখানে আপনি ফায়ারফক্সে দেখাইছেন ওইটা কানেক্ট হইছে, গুগল ক্রোমও কি সেম হবে? হ্যাঁ, গুগল ক্রোমেও আছে, সেম জিনিস আছে গুগল ক্রোমেও। হ্যাঁ নজরুল ভাই কি সমস্যা বলেন? জি, সমস্যা হচ্ছে যে আপনি এই ফাইলটা ওপেন করেন। জি, ফাইলটা ওপেন করছেন, এটা আপনার এই যে পিকচারটা মনে আসে সাইদ না, ভাই। হয়তো আপনার কাছে না, এই কারণে। হ্যাঁ ঠিক হ্যালো। আছে, হ্যাঁ জি, শুনতে আচ্ছা। পাচ্ছি। আমি এই যে আপনার আমি একটা আমি একটু নজরুল ভাইয়ের সাথে কথা বলতেছি, কথা বলে আপনার কথা শুনবো। জি শুনুন ভাই, আমি যেটা করছিলাম এই কাজটা আমি 3-4 বারের মতো করছিলাম। এই যে যতটুকু দেখতেছেন এখানে পুরো কাজটা 3-4 বারের মতো করছিলাম। তো আমি প্রথমবার করছিলাম কি অল অ্যাডস এবং বাংলা যে বাটনটা আছে এটা হচ্ছে একটা ডিবির মধ্যে দিছিলাম, একটা ডিভিশনের মধ্যে। সেকেন্ড হচ্ছে আপনাকে চলে গেছে। আচ্ছা ঠিক আছে, আমি আসি, সমস্যা নেই। আচ্ছা এই যে আমি দেখতেছি হেডার ডিভিশন নিছেন আপনার এখানে, হেডার কন্টেইনার। না না, আমি এটার কথা বলতেছি না, আমি ভাই একটু ওপেন করা আমি বলতেছি, তারপরে দেখেন। আচ্ছা হুম আচ্ছা, তারপরে আমি এই অল আর্টস এবং বাংলা এটাকে একটা ডিভিশনের মধ্যে নিয়েছি। তারপরে চ্যাট এবং লগইন এই ফন্ট অসামটা সহ একটা ডিভিশনের মধ্যে নিয়েছি, এবং এই আপনার এই বাটনটা একটা ডিভিশনের মধ্যে নিয়েছি। প্রথমে করছিলাম এইভাবে, ঠিক আছে, হইছিল। পরে একবার করতে গেছি। হ্যাঁ এটা হবে, কেন হবে আমি বলি। আমি যখন ইমেজ একটা নিলাম ডিভিশন, তারপরে এটা পর পর যখন শো করতেছে, ইমেজের জন্য কোনো ডিভিশন না, একটা ডিভিশনের মধ্যে হচ্ছে ইমেজ ট্যাগ ইউজ করি। তারপরে এইগুলা আপনাকে ডিভিশন অনুযায়ী ডিভিশন দিয়ে ইউজ করছিলাম। পরে আপনার এই যে এখন এটা যেটা করছি এটা হচ্ছে যে অনলি একটা ডিভিশনের মধ্যে করছি হেডারের মধ্যে কন্টেইনার নিছি, কন্টেইনারের মধ্যে ইমেজ ট্যাগ নিছি। তারপরে আপনার গিয়া H1 অথবা H2 দিয়ে অল অ্যাডস, তারপরে H3 দিয়ে বাংলা, এরকম করে করছি। এইভাবে হয়। এইভাবে হলো, কিন্তু এটা আসলে প্রপার ভাবে হয় নাই। কেন হয় নাই আমি একটু দেখাই। এই সাইজটা এরকম আছে, দেখেন আমি একটু ছোট করলাম, কি হয়েছে কি দেখছেন? আপনার পোস্ট ইওর অ্যাড খেয়াল করে দেখেন কি হয়েছে, দেখছেন? আমি একটু রিসাইজ করি তাহলে বুঝতে পারবেন। এই যে এবার ঠিক আছে, বাট আমি একটু ছোট করলাম, এই দেখেন কি হয়েছে। এটা কিন্তু পরের লাইনে চলে আসছে। তো আমি হ্যাঁ আমার মেনুর উইডথটা মানে বেশি নেওয়া হয়ে গেছে, এই প্যাডিং মনে হয় বেশি হয়ে গেছে, এই কারণে হয়তো এরকম প্রবলেম হয়েছে। হ্যাঁ হয়েছে, ঠিক আছে। হ্যাঁ তো এটা করছেন, বাট এটা প্রপার ওয়েতে হয় নাই। প্রপার ওয়েতে করতে গেলে ফ্লোয়েড দিতে হবে, ফ্লোয়েড দিয়ে করে বাম সাইড ডান সাইড আলাদাভাবে বলে দিবেন। ওইভাবে আমি করছি, আমি আরেক 3-4টা করছি এরকম, ঠিক আছে। ওইভাবে আপনি রাইট ওয়েতেও করছি, তবে এইভাবে কইরা দেখলাম হয় কিনা, আসলে হয়। হ্যাঁ হবে, এটা না হবে না যে তা না, কারণ আমার পর আমি এটা যদি না দিই, আমি এটা যদি ফ্লাইট অফ করে দিই, এটা কোথায় শো করবে? এইখানে শো করবে স্বাভাবিকভাবে। এইখানে শো করার পরে আবার আমি যদি দেখেন, মজার আরো একটা ব্যাপার আছে। আপনি এখানে কন্টেইনার অ্যাড করছেন, আমি এখানে রাইট ক্লিক করি, ইনস্পেক্ট দেই, এখানে কন্টেইনার ইউজ করছেন। এই যে কন্টেইনার দেখতে পাচ্ছি 990, আমি কন্টেইনারটা একটু ছোট বড় করি, দেখেন এই যে ছোট বড় করলাম। আচ্ছা আপনি আপনার ডিজাইনটা দেখছেন কি হয়েছে? আমি এইখানে কন্টেইনারটাকে ছোট বড় করি, দেখেন এই যে ইনস্পেক্ট এলিমেন্ট। যদি পরের বাটনে চলে যায়, এটা পরে যদি চলেও যায়, তাও দেখেন পরিবর্তনটা কোথায় হয়। আচ্ছা এই যে ইনস্পেক্ট এলিমেন্ট, হেড, বডি, আমার বডিতে কি হলো? আচ্ছা রিলোড দেই একটা। আচ্ছা এই যে হেডারের ভিতরে এই যে কন্টেইনারের হাইট ওয়াইট বাড়াবো, আমি হাইট ওয়াইট বাড়াচ্ছি, খেয়াল করে দেখেন এই যে হাইট ওয়াইট বাড়াইলাম। দেখেন আমি যতই বাড়াচ্ছি কিনা, আমি হাইট বাড়াই, ইন কেস আমার হঠাৎ করে হাইট বাড়াই দিব, আমার খেয়াল করে দেখেন আমি বাড়াচ্ছি, অটোমেটিক ডানে বামে চলে যাচ্ছে কিনা, অটোমেটিক ডানে বামে যাচ্ছে। আমি কমাচ্ছি, আপনি ফ্লোট রাইট এবং এই কি বলে রাইট হেডার রাইট এবং লেফট দিয়ে ফ্লোট লেফট রাইট করছেন। জি এখন আপনারটাই দেখেন, এই সমস্যাটা যদি আপনি ওরকম বেসিক ভাবে করেন, ওটা হচ্ছে একদম বেসিক লেভেলের কাজ, আপনারা ওটা করতে পারেন। বাট ওটা দেখেন এই যে জাস্ট হাইট ওয়াইট চেঞ্জ করলেই টোটালটা ভেঙে চুরে এদিক ওদিক হয়ে যাচ্ছে, দেখছেন? জি ঠিক আছে। হ্যাঁ এটা হচ্ছে ব্যাপার।
আচ্ছা ভাই, আপনি আমার সোর্স ফাইলটা একটু অন করেন, একটু নোটপ্যাড অন করেন, দেখাইতেছি আমরা। হ্যাঁ জি, আছে অন করা, বলেন। জি আচ্ছা, এই যে আপনি একটু উপরে স্ক্রল করেন। জি আমি ফন্ট আসাম ইউজ করছি, কিন্তু আমি ফন্ট আসামটা হচ্ছে কিচ্ছু বুঝি নাই। উপরে যে মেটা আসছে, মেটা নামে একটা ইয়ে আসছে। জি, আপনি কোথায় ফন্টিসম ইউজ করছেন? এটা জাভাস্ক্রিপ্ট ফাইল। এই যে জাভাস্ক্রিপ্ট ফাইল না মেটা এটা কি? মেটা? হ্যাঁ আচ্ছা, এই মেটাটা হচ্ছে যদি মোবাইলের জন্য কোনো ওয়েবসাইটকে এনাবল করতে চাই, মোবাইলের সাইজটা বিভিন্ন ধরনের আসবে, তার জন্য এই মেটা ভিউ পোর্ট এটা ব্যবহার করা হয় মোবাইলের তার জন্য। মানে ভাইয়া, তার মানে আমি যে ফন্ট দুইটা ইউজ করছি, যে আপনার চ্যাট এবং ইসের পাশে, হ্যাঁ হ্যাঁ, এটা কোন ট্যাগের মাধ্যমে ইউজ করছি আমি কিন্তু বুঝি না। আমি আপনার থেকে W3 স্কুল থেকে আইনা এখানে পেস্ট করে বসাই দিছি। H3 আর H4 এ যে আছে এখানে ফন্টাসম ইউজ করছে। হ্যাঁ, এখানে জাভাস্ক্রিপ্ট সরাসরি সিডিএন ইউজ করছেন আপনি, বুঝছেন? আর আপনি রাখো, তোমরা খালি রাখো। আর এইখানে এইটা মেবি আসছে ইউনিকোড থেকে, এটা আমার মনে হচ্ছে না ফন্টাসম থেকে আসছে। এটা ফন্টাসম থেকে আসে না আমার মনে হয়, কারণ আমি তো কোড ইউজ করছি এখানে। না, আমি একটু দেখি, এটা সম্ভবত ইউনিকোড থেকে আসছে, আমি দেখিনি। ফন্টাসম ইনস্টল এডিটর, না ফ্রি মেল দেখেনি। হ্যাঁ, আপনার এটা ফন্টাসম থেকে আসছে, কিন্তু জাভাস্ক্রিপ্ট দ্বারা আপনি কল করছেন, আপনি সিডিএন এর মাধ্যমে আসছে এটা, বুঝতে পারছেন? আচ্ছা আমি কিন্তু W3 স্কুল থেকে নিয়ে আসছি এটা। আমি বুঝতে পারছি। হ্যাঁ, আপনি সরাসরি ফন্টাসম এর সিডিএন থেকে নিয়ে আসছেন, এবং তাও আপনি এটা প্রপার ওয়েতে হয় নাই, আপনি সরাসরি আই ক্লাসের ভিতরে আইকনের কোড বলে দিবেন। আচ্ছা হইছে, সমস্যা নেই, জাভাস্ক্রিপ্টের মাধ্যমে আসছে, তবে জাভাস্ক্রিপ্ট সরাসরি জাভাস্ক্রিপ্ট না, জাভাস্ক্রিপ্টের মাধ্যমে সিএসএস কল করা হয়েছে, বুঝছেন? আচ্ছা জি বুঝতে পারছি। আচ্ছা, সিডিএন এত কঠিন না, সিডিএন আরো ইজি, এত জাভাস্ক্রিপ্ট দিয়ে সিডিএন ইউজ করতে ওইটা ভাই আমি গত ক্লাসে মিস করছিলাম, এই কারণে হয়তো আমি জানি না। আচ্ছা, ফন্টাসম নিয়ে কারোর যাদের সমস্যা আছে তাদের আমি আজকে তো সময় চলে গেল অনেক, আমি নেক্সট ক্লাসে যেহেতু সরাসরি HTML5 হবে, সেখানে আমরা একটু সময় পাবো শেষের দিকে এরকম কথাবার্তা বলার, সেখানে আপনারা একটু আমাকে একটু মনে করে দিন, ফন্টাসমটা আমি আবার একটু রিভিউ দিয়ে দেবো আপনাদের, ফন্টাসম ইনস্টল করাটা, ঠিক আছে? স্যার, আমার ফাইলটা আপনাকে আমি পাঠিয়ে দিচ্ছি, আপনি একটু চেক করে দিন। আচ্ছা ঠিক আছে, আপনি একটু আমাকে পাঠিয়ে দেন, চ্যাটে দিতে পারেন। এখন আছে আপনার এখানে? না স্যার, আমি তো আসলে ফোন থেকে করতেছি, আর পিসিতে ফাইলটা আছে, আমি আপনাকে পরে দিচ্ছি, একটু মেসেঞ্জারে চ্যাটে দিয়ে দেব। আচ্ছা ঠিক আছে, আপনি পরে তাহলে দিয়েন, আমি আপনাকে ওটা দেখে দেব, সমস্যা নেই। জি স্যার। আচ্ছা ঠিক আছে, আর কারো কোনো সমস্যা আছে কি? আমার একটা প্রশ্ন আছে আমিন ভাই। জি বলেন। ফ্লোয়েট লেফট যেটা আমরা ইউজ করতেছি, দুইটা ডিপকে যদি আমি পাশাপাশি আনতে চাই 50% করে দিয়ে আমি ফ্লোয়েট লেফট করে দিয়ে পাশাপাশি আনতে পারি, একটা বিষয়। এখন আমি পজিশনের যে বিষয়টা, আমি যদি পজিশন করি, হ্যাঁ রিলেটিভ করব কোন ডিপটাকে, মানে পজিশনার ফ্লোয়েট আর হচ্ছে পজিশন, এই দুইটার কাজ কি প্রায় একই নাকি একটু ডিফারেন্ট আছে? আমি পজিশনের ভিতরে